আসসালামু আলাইকুম। আমাদের আজকে টপিক পালমোনারি টিবি, রাইট? বাংলাদেশের প্রেক্ষাপটে মোস্ট কমন ডিজিজ হচ্ছে টিবি। ওকে, মানে একজন মেডিকেল স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এনি টাইম মোটামুটি টিবির জন্য রেডি থাকতে হয়। ঠিক আছে, কোনো ডিজিজ কোনো কিছুতে মিললো না। হ্যাঁ, সাপোজ একটা পেশেন্ট এমন এমন সিমটমস নিয়ে আসছে, ফ্যানটা অফ করে, কোনো পেশেন্ট এমন সিমটমস নিয়ে আসছে আপনি কোনো কিছুতেই মিলাতে পারতেছেন না, তখন টিবিতে মিলাইতে পারবেন। আবার এমন কোনো ডিজিজ কিছুতে মিলাইতে পারতেছেন না, এসএল এর কথা একটু মাথায় রাখবেন। ওকে, তো টিবি এমন একটা ব্যাপার যে টিবি ডায়াগনোসিসের জন্য বহু টেস্ট আছে। ইভেন সব টেস্ট নেগেটিভ আসলেও টিবি হতে পারে, সব টেস্ট নেগেটিভ আসলেও টিবি হতে পারে। ঠিক আছে, আমাদের এই দেশে টিবি হয়। ওকে, এটার কিছু কারণ আছে। আমরা গরিব মানুষ, গরিব দেশ, ওভার ক্রাউডেড, রাইট? আবার সোসিও ইকোনমিক কন্ডিশনটা খারাপ। তো এইসব জায়গায় দেখা যায় টিবি হয়, একজনের থেকে আরেকজনের ছড়ায় বেশি। ওকে, তো বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি যারা সো মাচ হায়ার ক্লাস তাদের কথা বাদ দিয়ে মোটামুটি সবার টিবি, আমাদের সবার ভিতরে কিন্তু টিবির জীবাণু থাকে। মানে টিউবারকুলার ব্যাসিলে মোটামুটি আমাদের সবার মধ্যেই থাকে। এখন আপনি ইয়াং আছেন, আপনার ইমিউনিটি ভালো, সেটা গ্রো করতেছে না। বাট হোয়েন এভার ইউ উইল বি ইমিউন কম্প্রোমাইজড, দেন ইট মে গ্রো। ওকে, আর ইট মে বি সিমটোমেটিক। সো আমাদের সব, এই জন্য যারা আমরা হসপিটালে কাজ করি, হসপিটালে কিন্তু মোটামুটি টিবি পেশেন্ট খুব কমন, রাইট? এই জন্য ডিরেক্ট কন্টাক্টে গেলে যদি এমন থাকে, কিংবা মাস্ক ইউজ করা, এগুলো কোভিড এর টাইমের কারণে আমাদের কিছুটা হ্যাবিট হয়েছে। এটা কিন্তু একটা ভালো হ্যাবিট আর কি। ওকে, চলেন আমরা টিভি শুরু করি। টিভিতে, টিভি রিটেনের জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। টিবি লং কেসের জন্য ইম্পর্টেন্ট, কারণ যে কোনো রেসপিরেটরি ডিজিজের সাথে টিবি একটা মানে ডিফারেন্সিয়াল হিসেবে আসতে পারে, অথবা টিবি পেশেন্ট আসতে পারে। ভাইবার জন্য তো সুপার ইম্পর্টেন্ট। শর্ট কেস থেকে টিবিতে কি আসবে? শর্ট কেসে টিবি কিছু নেই, বাট ওয়াসপি থেকে শুরু করে, মানে আই মিন আপনার রিটেন, ওয়াসপি, ভাইবা এন্ড লং কেস সবগুলোর জন্য আপনার টিবি লাগবে। ওকে, সো রেসপিরেটরির মধ্যে যদি বলি, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টিবি। ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিউমোনিয়া। ওকে, থার্ড ইম্পর্টেন্ট নিউমোনিয়া, সিওপিডি এন্ড টিবি। দিস থ্রি আর দ্য বস অফ রেসপিরেটরি সিস্টেম ফর আন্ডার গ্রাজুয়েট লেভেল। ওকে, চলেন আমরা শুরু করি। হ্যাঁ, তো যদি লং কেস হয় তাহলে একটা টিবির সিমটম নিয়ে আসবে, বাট ভাইভাতে নর্মালি একটা এক্স রে দিয়ে শুরু হয়। ঠিক আছে, ভাইভাতে কি হয়, একটা এক্স রে দিয়ে শুরু হয়। রেসপিরেটরি সিস্টেম অলওয়েজ একটা এক্স রে দিয়ে শুরু হবে। তো এক্স রেতে আপনাকে টিবির প্যাথোগনমিক সাইন হচ্ছে প্যাসিওভাসিটি। টিবির প্যাথোগনমিক সাইন হচ্ছে প্যাসিওভাসিটি। এই প্যাসি আমরা অনেকে বুঝি না। গতদিন যেমন আমি বলতেছিলাম, যদি লোবার নিউমোনিয়া হয়, লোবার নিউমোনিয়ার প্যাথোগনমিক সাইন হচ্ছে ইয়ার বঙ্কোগ্রাম, এবং সেখানে একটা ইনহোমোজেনাস অপাসিটি থাকে। ইনহোমোজেনাস টোটাল এটা জুড়ে, এখানে প্যাসি অপাসিটি। এই প্যাসিটা মানে কি? ওকে, এটার এক্সাম্পল অনেকেই, মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্রচুর সমস্যা হয়। সেজন্য আমার 5 মিনিটস বইতে আমি সুন্দর ছবিটা দিয়েছি। প্যাসি মানে হচ্ছে খোসা খোসা, ঠিক আছে, সেটা লিখেও দিয়েছি। খোসা খোসা মানে হচ্ছে, সাপোজ অনেকের নতুন যখন দাড়ি উঠে, তখন দেখা যায় এখানে একটু দাড়ি নেই, এখানে আছে। তাহলে যদি এরকম খোসা খোসা থাকে, দ্যাট ইজ কল প্যাচি। ওকে, দেখেন এখানে দাড়ি নাই, এখানে দাড়ি আছে। ওকে, তো দিস ইজ কল প্যাসি বিয়ার্ড। ওকে, তো টিবির পেশেন্টের ক্ষেত্রে যে অপসিটি হয়, দ্যাট ইজ প্যাসি। দেখেন এই জায়গাটা যদি একটু দেখেন, এখানে মনে হচ্ছে এখানে একটু সাদা, এখানে আবার নর্মাল মনে হচ্ছে, এখানে আবার সাদা মনে হচ্ছে, এখানে সাদা মনে হচ্ছে। ওকে, তাহলে এই যে কোথাও কালো কোথাও সাদা, কিন্তু যদি এটা নিউমোনিয়া হতো, যদি এটা কনসিডারেশন হতো, তখন টোটালটা মিলে একটা ইনহোজেনাস অপসিটি থাকতো। কিন্তু এখানে দেখেন এটা একটু নর্মাল লাংস মনে হচ্ছে, এখানে সাদা, সাদা মনে হচ্ছে, রাইট? সাদা মনে হচ্ছে, বাট আবার এখানে নর্মাল মনে হচ্ছে। ইটস এ ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন নিউমোনিয়া, আই মিন নিউমোনিক কনসিডারেশন এন্ড প্যাসি অপসিটি, রাইট? তবে হ্যাঁ, এটা যেহেতু এক্স রে তে খুব ভালো সবকিছু যে একদম ক্লিয়ার কাট বোঝা যাবে ব্যাপারটা এরকম না, কিছুটা এদিক ওদিক হতে পারে, এটা মেনে নিতে হবে। ওকে, তো আমরা সবাই শুনে আসছি যে টিবি হয় আপার লোবে, রাইট? টিবি হয় আপার লোবে। এই কথাটা কি সত্য? মানে টিবি কি সবসময় আপার লোবে হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে আপার লোবে হয়, কারণ কি ওখানে আমরা বলছি বাতাস বেশি থাকে। তো যেহেতু সে অ্যারোবিক, যে কারণে সে বাতাস উপরের লোবে বেশি থাকে, সে ওকে। আচ্ছা, আমাকে কেউ একজন বলবেন, টিবি সাপোজ আমাকে অ্যাটাক করলো, বা অলরেডি আমাকে অ্যাটাক করেছে, আই আর সিমটোমেটিক, হয়তো অনেকের ভিতরে এটা হবে।
তো টিবি অ্যাকচুয়ালি প্রথমে অ্যাটাকটা করে কোন লোবে? এনিয়ান ফ্রম দ্য পার্টিসিপেন্ট, টিবি অ্যাকচুয়ালি অ্যাটাক করে প্রথমে কোন লোবে? এনিয়ান ওয়ান্ট সে এনিথিং? কিছু বলেন না, বলেন আপার লোবেই করে নাকি অন্য কোথাও করে? টিবি কিন্তু প্রথমে আপার লোবে করে না, এটা জানতে হবে। যে প্রাইমারি টিবি সেটা আপার লোবে করে না, টিবি প্রথমে অ্যাটাক করে এই হাইলার রিজনটার দিকে, এই অঞ্চলটা সে বেশি অ্যাটাক করে। এই অঞ্চলে অ্যাটাক করে সে অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, সে কোনো সিমটম প্রডিউস করবে না। ওকে, তো এই যে প্রথম যেখানে থাকে সে একটা ছোট গ্রানুলোমা মতো তৈরি করতে পারে, ছোট গ্রানুলোমা। ওই যে গ্রানুলোমাটাকে বলে গন ফোকাস। কি বলে? গন ফোকাস। আবার ওই গ্রানুলোমা এখান থেকে আপনারা জানেন আমাদের বডির প্রত্যেকটা সিস্টেমের সাথে লিম্ফ্যাটিক্স দিয়ে রাখছে আল্লাহ তাআলা। কেন? কারণ এই লিম্ফ্যাটিক সিস্টেম আপনার একটা প্রোটেক্টিভ সিস্টেম। সে আপনার ইমিউন সিস্টেম, মানে কোথাও কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে, কোথাও কোনো ইনফেকশন সাবস্টেন্স অ্যাটাক করেছে, সে সেগুলোকে আটকে দেয়, সেগুলো একটা চেক পয়েন্টের মতো। তো এখানে যে প্রথম ইনফেকশনটা হয়েছিল, প্রথমে যে গ্রানুলোমাটা তৈরি হয়েছিল, দ্যাট ইজ কল গন ফোকাস। ফোকাস একটা নির্দিষ্ট জায়গায়, এবং ওর পাশে যে লিম্ফ নোড গুলো ধরে ফেলে। তাহলে এই যে গন ফোকাস এবং পাশে লিম্ফ নোড, এই দুটাকে একসাথে বলে গন কমপ্লেক্স। রাইট? ঠিক আছে। তাহলে একটা নিউমোনিয়া, একটা টিবি, সাপোজ আমার, ওকে ধরলাম আমার টিবি হয়ে গেছে, আয়াজ অ্যাসিম্পটোমেটিক, অ্যাটাকটা প্রথমে এখানে হয়েছিল, এরপর হচ্ছে এখানে ছিল। ইন ফিউচার হোয়েন এভার আই উইল বি ইমিউন কম্প্রোমাইজড, আইল বি সাপোজ ডায়াবেটিক পেশেন্ট, ওকে, অথবা এইচআইভি পেশেন্ট, যেখানে ইমিউন কম্প্রোমাইজড হয়ে যাবে, তখন এই টিবি কিন্তু রিঅ্যাক্টিভেশন হয়। এই যে টিবি রিঅ্যাক্টিভেশন হয়, ওটা হয় কিন্তু আপার লোবে, দ্যাট ইজ কল্ড পোস্ট প্রাইমারি টিবি অর সেকেন্ডারি টিবি। সো ইটস ট্রু দ্যাট সিমটোমেটিক টিবি বা পোস্ট প্রাইমারি টিবি, পোস্ট প্রাইমারি মানে প্রাইমারির পরে, দ্যাটস ইট ইজ কল্ড পোস্ট অর সেকেন্ডারি টিবি, তাদের যে ক্যাভিটেশন, তাদের যে মানে লেশন, সেটা হয় আপার লোবে। বাট প্রাইমারি টিবি মোস্ট কমন সাইট হচ্ছে এই মিডিল লোবে। ওকে, ইউ ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। ওকে, আমি দেখাবো সেই কোশ্চেন গুলো। তো ধরলাম একটা টিবির অ্যাটাকটা এখানে হয়। আচ্ছা, টিবির শুনে দেখে। সো হিয়া, এই যে মোটামুটি এই যে মিডিল লোব, মিডিল লোবে প্রথমে টিবি হয়। এই যে প্রথমে টিবি হলো, দ্যাট ইজ কল্ড হচ্ছে গন ফোকাস। এর সাথে যে হাইলাইট লিম্ফ নোড গুলোকে ধরে, তখন সেটাকে বলা হয় গন ফোকাস আর লিম্ফ অ্যাডেনোপ্যাথি। দুটাকে একসাথে বলে, দুটাকে একসাথে বলা হচ্ছে গন কমপ্লেক্স। ইট ইজ কল্ড প্রাইমারি টিবি। ওকে, এখন যখন একটা টিবি আপনার বডিতে ঢুকবে, তো এই টিবির কি কি ভেদ হতে পারে? প্রথমে আমরা বলতেছিলাম যে টিবিটা হচ্ছে এই রিজনের দিকে হয়, এর পাশে হাইলার লিম্ফ, হাইলার লিম্ফের দিকে যায় আর কি। কারো কারো ক্ষেত্রে এই টিবি ল্যাটেন্ট থাকে। মানে এই টিবির ফেট কি কি? যে প্রথম যে ইনফেকশনটা হলো সে ল্যাটেন্ট থাকতে পারে, সেটা একদম কমপ্লিটলি ভালো হয়ে যেতে পারে, বা সে অ্যাকচুয়ালি টিবি করতে পারে, প্রথম অ্যাটাকে টিবি করতে পারে, প্রথম অ্যাটাকে টিবি করতে পারে। ল্যাটেন্ট টিবি পরবর্তী যখন অ্যাক্টিভেশন হয়, তখন সেটাকে সেকেন্ডারি টিবি বা পোস্ট প্রাইমারি টিবি বলে। এটা কোথায়? আপার লোবে হয়। যেটা রেজুলেশন হয়ে গেল, ওকে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। আর যে টিবি ওই মুহূর্তে টিবি করবে, ওই টিবি কিন্তু আবার মিলিয়ারি টিবি করে ফেলতে পারে, কিংবা যে পোস্ট প্রাইমারি টিবি সেটা মিলিয়ারি টিবি করতে পারে। মিলিয়ারি মানে টিবিটা নর্মালি আমি দেখছিলাম লাংসে হয়েছিল, সেখান থেকে সেখান থেকে আপার লোবে হলো। বাট এটা কিন্তু লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে ছড়াচ্ছে। যদি কোনো টিবি ব্লাড বর্ন ছড়ায়, মানে ব্লাডের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে অবভিয়াসলি ব্লাডের মাধ্যমে সেটা ডিসমিনেটেড হয়ে যাবে। আগে শুধু একটা জায়গায় ছিল, এখন বিভিন্ন জায়গায় ছড়ায় যাবে, তখন সেটাকে বলা হচ্ছে মিলিয়ারি টিবি। তো টিবির ফের বিভিন্ন রকম হতে পারে। ওকে, একটা প্রাইমারি টিবি, দ্যাট কুড বি ল্যাটেন্ট, দ্যাট কুড বি রেজুলেটেড, আই মিন ভালো হয়ে যাওয়া, দ্যাট কুড বি টিবি। টিবি মানে সিমটোমেটিক টিবি, যাদের ইমিউন কম্প্রোমাইজড। এখন এই টিবি থেকে মিলিয়ারি হতে পারে, আবার পোস্ট প্রাইমারি থেকে মিলিয়ারি হতে পারে। ওকে, সাদিকুল হাত তুলছিল, বলো, এনি কোয়েশ্চেন? ভাই অ্যান্সার অ্যান্সার পেয়ে গেছি ভাই। ওকে, তো ওয়েট করবা তো? আমি পড়ানো শেষ করলে দেন হচ্ছে কোশ্চেন করবা। ওকে, আচ্ছা, তাহলে এখন আরেকটা ব্যাপার আসি, এটা আপনার বোঝার জন্য খুবই দরকার। আমরা যে একটা পেশেন্টের এমটি টেস্ট করি, আমরা একটা পেশেন্টের, ওকে, আমি একদম টিপিক্যালি প্যাথোফিজিওলজি থেকে শুরু করি নাই, যেহেতু টিবি সম্পর্কে ওভারঅল একটা সবার ধারণা আছে, যে কারণে হচ্ছে আমি একটু মাঝখান দিয়ে শুরু করলাম আর কি। এখন আসেন, সাপোজ কারো টিবির অ্যাটাকটা হলো বা টিবি তার বডিতে ঢুকছে, আপনার বডির ফার্স্ট লাইন ডিফেন্স, ওকে, ফার্স্ট লাইন না, সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে ম্যাক্রোফেজ, রাইট? তো ম্যাক্রোফেজ সেটাকে খেয়ে ফেলবে, সেটাকে ধরবে। এখন আপনার বডিতে, সাপোজ আপনাদের ইমিউনোলজির একটা কথা বলি,
সাপোজ কোন একটা ফরেন বডি, কোন একটা এন্টিজেন আপনার বডিতে ঢুকছে, ঢোকার পরে আপনার যে ম্যাক্রোফেজ আছে সেই ম্যাক্রোফেজ এটাকে ধরে কিল করবে, রাইট? এটাকে ধরে সাপোজ এরকম আমি নিয়ে আসলাম ভিতরের দিকে, এই যে ভিতরে নিয়ে আসলাম, আমার ম্যাক্রোফেজ কি করে, ওটাকে কিল করে ফেলে। ঠিক আছে, ওটাকে সাইজ একদম পারফেক্টলি কিল করে ফেলে। যদি এই কিলিংটা একদম পারফেক্টলি হয়, তার এগেনস্টে কোনো ইমিউনিটি তৈরি হবে না। ভালো করে বুঝেন। তাহলে যখন কোন একটা অ্যান্টিজেন আপনার বডিতে ঢুকে, যদি আপনার ম্যাক্রোফেজ সেটাকে পারফেক্টলি কিলিং করে ফেলতে পারে, তাহলে তার এগেনস্টে কোনো ইমিউনিটি তৈরি হবে না। ইমিউনিটি তৈরি হয় আমাদের যে অ্যাডাপটিভ ইমিউনিটি, সেটা কিন্তু থার্ড লাইন ডিফেন্স, রাইট? মানে ম্যাক্রোফেজ যদি এটাকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে, তখন কেবলমাত্র ইমিউনিটি তৈরি হয়। ওকে, মানে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি, আমি সবসময় কথাটা বলি, আপনি যদি ইমিউনোলজি না জানেন মেডিসিনে মজা পাবেন না। আপনি যদি ইমিউনোলজি এন্ড ফার্মাকোলজি না জানেন, আপনি কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করার অধিকার রাখেন না, রাইট? ওকে, সো ইমিউনোলজি ভালো করে জানতে হবে। সো আমরা কিছুটা ইমিউনোলজি নিয়ে কথা বলবো, এন্ড ইমিউনোলজি ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো। তাহলে কোনো একটা এন্টিজেন যখন ম্যাক্রোফেজ ধরবে, ম্যাক্রোফেজ সেটাকে পারফেক্টলি ক্লিন করে ফেলতে পারে, সো দেয়ার উইল বি নো ইমিউনিটি। প্রতিবার একটা একটা করে, একটা দুইটা ঢুকবে, ম্যাক্রোফেজ সেটাকে পারফেক্টলি ক্লিন করতে পারবে। আরেকটা ব্যাপার কি হতে পারে, ম্যাক্রোফেজ মনে করে আমি পারতেছি না, তখন সে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে। ম্যাক্রোফেজ যখন হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে, তখন অ্যাকচুয়ালি ইমিউনিটি তৈরি হবে। ওকে, এখন এই হেল্পার টি সেলের কাছে প্রেজেন্টেশনটা দুই ভাবে হতে পারে। একটা একটা পারফেক্ট প্রেজেন্টেশন, যেখানে ইমিউনিটি তৈরি হওয়ার মাধ্যমে প্রথমে হচ্ছে আইজিএম তৈরি হয়, তারপর আইজিজি তৈরি হয়। ওকে, যে কারণে দেখবেন যখন ডেঙ্গু আমাদের হয়, ডেঙ্গুতে প্রথমে এটা রিসেন্ট ইনফেকশন কিনা, সেজন্য আমরা আইজিএম করি, এরপরে হচ্ছে আইজিজি করি। এখন এই হেল্পার টি সেলের কাছে প্রেজেন্টেশনটা যদি একটু ডিফেক্টিভ হয়, হেল্পার টি সেলের কাছে প্রেজেন্টেশনটা যদি ডিফেক্টিভ হয়, কিংবা এই যে অ্যান্টিজেনের ধরনের উপরে, বা অ্যান্টিজেনটা কোন রুটে আমার বডিতে ঢুকলো তার উপর নির্ভর করে, অনেক সময় হেল্পার টি সেল কি করতে পারে, টি সেলকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে আইজিই তৈরি করতে পারে, আইজিই। তখন ওই পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন হয়। ঠিক আছে, অ্যালার্জিক রিয়াকশন না বুঝলে আমি আবার আসবো। এজন্য আপনারা যখন ছোটবেলায় অ্যালার্জি ইমিউনোলজি পড়ছেন, তখন কিন্তু একটা জিনিস যেমন বলা হয় যে, সাপোজ কারো ধুলাবালি কিংবা পোলেনে, পোলেন যখন আমার নাকে লাগে, নাকের মিউকোসা গুলো হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, এখানে থাকে অ্যাকচুয়ালি ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজের আর একটা ভাই ডেনড্রাইটিক সেল। তার একটু প্রেজেন্টেশন করার একটু খুব মানে থাকে না, ক্লাসের কিছু কিছু পোলাপান কিছু হলে ম্যাম এটা করছে, কিংবা কিছু কিছু মনিটর থাকে যারা দেখা যায় হচ্ছে পোলাপানের এগেনস্টে একটু বলে ম্যাডাম কাছে ভালো হওয়ার চেষ্টা করে। তো ডেনড্রাইটিক সেল ব্যাপারটা ওইরকমই, সে কি করে, যখনই কোনো এন্টিজেনকে পায়, ওকে প্রেজেন্ট করে দেয়। ঠিক আছে, এখন এই প্রেজেন্টেশনটা ঠিক মতো হয় না। ডেনড্রাইটিক সেল যাদেরকে প্রেজেন্ট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের যে অ্যান্টিবডিটা তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা আইজিএম বা আইজিজি হয় না, সেই এমটা তৈরি আইজিই। এন্ড আইজি ঝামেলা কি, আইজির কারণে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। দ্যাট উইল বি ক্লিয়ার ইন টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। ওকে, তাহলে এই যে আইজি প্রেজেন্টেশনটা হলো, এখন ওই অ্যান্টিজেন বারবার যখন ঢুকবে, what's going on? ওই ওই অ্যান্টিজেনটা যখন আবার ঢুকবে, তখন আইজি কার গায়ে লাগানো থাকে, মাস্ট সেলের গায়ে লাগানো থাকে তখন, বা বেজোফিলের গায়ে লাগানো থাকে। বেজোফিল ভেঙে গিয়ে হিস্টামিন রিলিজ হয়, অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। দ্যাট ইজ ভেরি নর্মাল। ওকে, এই জন্য দেখবেন ইমিউনিটি একটা কথা বলা হয়, যে কারণে অ্যালার্জি হচ্ছে আপনি যদি রুট চেঞ্জ করে দেন, সাপোজ আপনার ধুলাবালিতে অ্যালার্জি হচ্ছে, আপনি যদি সেই অ্যান্টিজেনটা খুঁজে বের করে তার রক্তে পুশ করে দেন, তাহলে তার অ্যালার্জি ভালো হয়ে যেতে পারে। কিভাবে ভালো হয়ে যেতে পারে, আপনার ধুলাবালি নাক দিয়ে ঢোকার কারণে নাকের মিউকোসা হাইপার অ্যাক্টিভ ছিল ডেনড্রাইটিক সেলের কারণে, এইসব জায়গায় সব আইজিই বসেছিল। ওকে, ওকে, কিন্তু যখন আপনি রক্ত দিবেন, তখন তো রক্তে ডেনড্রাইটিক সেল নাই, তখন এটাকে ক্যাপচার করবে কে, ম্যাক্রোফেজ। তখন ম্যাক্রোফেজের যে প্রেজেন্টেশন করার ওয়ে, ম্যাক্রোফেজ যেভাবে প্রেজেন্টেশন করে, ওই প্রেজেন্টেশন নর্মালি আইজি তৈরি হয় না, ওই প্রেজেন্টেশন আইজিজি বা আইজিএম, আইজিএম ইনিশিয়ালি দেন আইজিজি তৈরি হয়। তাহলে ওই যে আইজি তৈরি হলো, ওই আইজি তৈরি হলে কিন্তু ওই পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন হবে না। এই জন্য আপনার অনেক আগে পড়ছেন, এটা মনে করতে পারেন কিনা দেখেন, কোন একটা এন্টিজেনে যদি অ্যালার্জিক রিয়াকশন হয়, আপনি যদি রুট চেঞ্জ করে দেন, রুট চেঞ্জ করে দেন, তখন তো অ্যালার্জির সমস্যা ভালো হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে বলতে পারেন ওকে, আই হ্যাভ ডাস্ট অ্যালার্জি, আই হ্যাভ লটস অফ ফুড অ্যালার্জি। সো ওটাকে যদি প্রিসাইজ করে ছোট ছোট ফর্মে তার রক্তে পুশ করে দেওয়া যায়, দ্যাট অ্যালার্জি ক্যান বি কিওর। ওকে, এটা হয়তো আরো সামনে অ্যাডভান্স লেভেলে আসবে, আমরা ওটা যাবো না। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, এখন টিবির জীবাণুটা কি হয়, টিবির মধ্যে, ওকে, এই যখন একটা এন্টিজেনকে ভিতরে নিয়ে আসে, তখন প্রত্যেকটা সেলের মধ্যে যে লাইসোজাইম আছে না, আমরা সেই ছোটবেলায় পড়েছি, এটা হলো সুইসাইডাল সুইসাইডাল এনজাইম থাকে,
সে হচ্ছে জিনিসকে ভেঙে চুরে ফেলতে পারে। তাহলে এখানে যে লাইসোজাইম এনজাইম গুলো থাকে, সেই লাইসোজাইম এনজাইম গুলো এখানে পুশ হয়। আগে ছিল শুধু খাবারের একটা থলে, দ্যাট ইজ কল্ড ফ্যাগোজোম। ফ্যাগো মানে খাবার, খাওয়া, জোম মানে বডি। সো ইনিশিয়ালি ছিল ফ্যাগোজোম, যখন ওখানে লাইসোজোম অ্যাড হয়েছে ইট ওয়াজ ফ্যাগোলাইসোজোম। ওকে। তো এই ফ্যাগোলাইসোজোম করে কি, ওই এন্টিজেনটাকে ভেঙে ফেলে। ওকে। এন্টিজেনটাকে ভেঙে ফেললে আলটিমেটলি তার এগেনস্টে কোনো ইমিউনিটি তৈরি হয় না। দ্যাট ইজ গুড। ওকে। এখন যদি ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ যদি ওই এন্টিজেনকে ডিস্ট্রয় করতে না পারে, যেমন টিবির মধ্যে কিছু এই যে লাইসোজাইম রেজিস্ট্যান্ট কিছু এনজাইম থাকে, তার মানে টিবির জীবাণুটাকে টিবির জীবাণুটাকে ম্যাক্রোফেজ ডিস্ট্রয় করতে পারে না। তাহলে টিবির জীবাণু রয়ে গেল ভিতরে, তখন এটার প্রেজেন্টেশন হয়, রাইট? ওকে, আসতেছে। তাহলে এই যে দেখেন, একটা মাইক্রোব্যাকটেরিয়াম, দিস ইজ টিবি, এটা একটা ম্যাক্রোফেজ। তার বিভিন্ন রিসেপ্টর দিয়ে সে ধরলো, সে ভিতরে নিয়ে গেল, ঠিক আছে, এই যে খাবারের থলের মধ্যে ব্যাকটেরিয়াটাকে নিয়ে গেল। এখন দেখা যাচ্ছে এগুলো কিল হওয়ার কথা, কিন্তু উইদিন দ্য ফ্যাগোজোম এই ব্যাকটেরিয়া গ্রো করতেছে, রাইট? এই ব্যাকটেরিয়া গ্রো করতেছে, তাহলে তো বিপদ। ওকে। তো এখন কি হয়, যেহেতু এটা ম্যাক্রোফেজ কিল করতে পারলো না, তখন এটাকে প্রেজেন্টেশন হয়। আমি আবারও বলতেছি, ম্যাক্রোফেজ যখন কোনো ব্যাকটেরিয়াকে পুরোপুরি কিল করতে পারে না, তখন প্রেজেন্টেশন হয়। তাহলে এখন ম্যাক্রোফেজ ওটা কি করলো, হেল্পার টি সেলের কাছে প্রেজেন্টেশন করলো। কি দিয়ে প্রেজেন্টেশন করলো এটা আপনার জানার দরকার নেই। যখন প্রেজেন্টেশন করবে, তখন হেল্পার টি সেল কি করে, হেল্পার টি সেলের কিছু সাব গ্রুপ আছে, যেমন হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 2, হেল্পার টি সেল 17 আর সামথিং সামথিং। ওকে। সে কি করে, হেল্পার টি সেল 1 কে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। হেল্পার টি সেল 1 অ্যাক্টিভেট করার মাধ্যমে আলটিমেটলি আমার সেল মিডিয়েটেড ইমিউনিটি তৈরি হয়। আপনারা জানেন সেল মিডিয়েটেড ইমিউনিটি আছে, তারপর হিউমেরাল ইমিউনিটি দ্যাট ইজ ডিপেন্ড অন অ্যান্টিবডি। তো এই যে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিটা মেইনলি হচ্ছে হেল্পার টি সেল যে টাইপ 2 তারা করে। তাহলে যখন হেল্পার টি সেল 1 অ্যাক্টিভেশন হবে, হেল্পার টি সেল 1 কি করে, অনেকগুলো গামা ইন্টারফেরন রিলিজ করে। এই গামা ইন্টারফেরন রিলিজ করার উদ্দেশ্য হলো সে আরো বেশি ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করবে, ঠিক আছে, আরো বেশি ম্যাক্রোফেজকে নিয়ে আসবে। তো আরো বেশি ম্যাক্রোফেজ এনে কি করবে, সাপোজ এখানে তার একটা হচ্ছে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছিল, তখন ম্যাক্রোফেজ চারপাশ থেকে সেটাকে ঘিরে ধরবে। এটা ঘিরে ধরবে কেন, কারণ এ যাতে এখান থেকে অন্য জায়গায় চলে যেতে না পারে। এখন ম্যাক্রোফেজ তো গোল, গোল হলে তো বেড়া দেওয়া সমস্যা, তখন সে কি করে, লম্বাটে হয়ে যায়, লম্বাটে হয়ে যায়। এই লম্বাটে হয়ে গেলে দেখেন, এই যে একটু লম্বাটে লম্বাটে হয়ে গেল, ইটস এ ম্যাক্রোফেজ। দেখতে কিন্তু আর ম্যাক্রোফেজের মতো মনে হচ্ছে না, এটা অনেকটা লম্বাটে লম্বাটে হয়ে যায়। এই লম্বাটে ম্যাক্রোফেজকে বলা হয় এপিথেলয়েড সেল। কি বলা হয়, এপিথেলয়েড সেল। তাহলে epithelial cell is a activated macrophage. It's an epithelial cell is an activated macrophage. তাহলে যখন সে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ চারপাশে থাকবে, তখন এই টিবি কিন্তু মাঝখানে আছে, তাকে অন্য কোথাও এক্সপার্ট হতে দিচ্ছে না। সে অ্যানাদার লেভেল অফ প্রোটেকশন হিসাবে চারপাশে সে লিম্ফোসাইটকে গাদা করে ফেলে। এই জন্য আমরা বলি, যখন একটা গ্রানুলোমা হয়, সে গ্রানুলোমার একটা এপিথেলিয়াল সেল থাকে, এবং তার চারপাশে কলার অফ লিম্ফোসাইট থাকে, গোল গোল লিম্ফোসাইট থাকে, যাতে ওটা কোথাও যাইতে পারে না। ইট ইজ কল্ড গ্রানুলোমা। আর টিবিতে আমরা কি পাই, কেজিয়েটিং গ্রানুলোমা, কেজিয়েটিং নেক্রোসিস হয়, কারণ ভিতরে কন্টিনিউয়াসলি কিছু না কিছু ডিস্ট্রাকশন হচ্ছে, দ্যাট লুকস লাইক দই, দইয়ের মতো মনে হয়, দ্যাটস ইট ইজ কেজিয়েটিং। ওকে। আর যেমন সার্কয়েড বা আরো কিছু ডিজিজ আছে যেখানে এরকম কোনো কেজিয়েশন হয় না, দ্যাট লুকস লাইক নন কেজিয়েটিং গ্রানুলোমা। ওকে, ঠিক আছে। তাহলে এটা একটা গ্রানুলোমা তৈরি হলো। তাহলে এই যে গ্রানুলোমা তৈরি হওয়ার জন্য আপনার কি কি দরকার, আপনার হচ্ছে এই যে TH1 দরকার, TH1 দরকার। সে থেকে গামা ইন্টারফেরন রিলিজ হওয়া দরকার। সে গামা ইন্টারফেরন রিলিজ হওয়ার মাধ্যমে আরো বেশি ম্যাক্রোফেজ তৈরি হয়, ঠিক আছে। এই ম্যাক্রোফেজ, এই যে ম্যাক্রোফেজ, সে কিন্তু আরো কিছু তৈরি করে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা রিউমাটোলজি ক্লাসে খুব ভালো মতো কাজে লাগবে। এই যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, সে যখন অ্যাক্টিভেশন হলো, সে কি করে, এই যে টিউমার নেক্রোটিক বা TNF রিলিজ করে, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর। টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, তার মানে এর বৈশিষ্ট্য হলো সে টিউমারকে লাইসিস করে ফেলতে পারে, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর। এই টিউমার নেক্রোটিক ফ্যাক্টর কি করে, আলটিমেটলি এই 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 যে গ্রানুলোমা গুলো তৈরি করে। আর এই যে গ্রানুলোমা করতে আপনার কি লাগতেছে, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর লাগতেছে, দেয়ার নিড সাম সাইটোকাইন্স। ওকে, দ্যাট ডিফারেন্ট ইস্যু। আপনাকে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ লাগতেছে, সেই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ করতে গেলে গামা ইন্টারফেরন লাগতেছে। আই থিংক ইটস ক্লিয়ার আপ টু দিস। ওকে। ম্যাক্রোফেজ যখন অ্যাক্টিভেশন হয়, তখন সে কি করে, ওই যে ফ্যাগোলাইসোজোমটাকে আরো বেশি ম্যাচুরেশন করে, ব্যাকটেরিয়া আরো কিলিং করে। এই কিলিং করার কারণে কিন্তু আলটিমেটলি ভিতরে ক্যাজেশন তৈরি হয়েছে। ওকে। এখন আসেন, আমরা যে দুইটা টেস্ট করি, কোনো পেশেন্টের টিবি আছে কিনা, সেটা তো আমরা স্পুটাম জিন এক্সপার্ট অনেক কিছু করি, সেটা আমি আসবো আজকে। কিন্তু কোনো পেশেন্টের ল্যাটেন্ট টিবি আছে কিনা, মানে সাপোজ আমার ভিতরে টিবির কোনো সিমটমস নাই, বাট আমার ভিতরে কোনো ল্যাটেন্ট টিবি আছে কিনা, এটা আমরা দুইটা টেস্ট দ্বারা বুঝতে পারি। একটা হচ্ছে মন্টুক্স টেস্ট,
আর একটা হচ্ছে ইগরা টেস্ট। আমি আসতেছি, এটা বর্তমান সময়ের জন্য খুব আপডেটেড পরীক্ষা আর কি। মন্টুক্স টেস্ট, তাই না? আরেকটা হচ্ছে এমটি টেস্ট বা টিউবারকুলিন টেস্ট। ওকে, পোলাপান খালি জয় নাই লিভ নাই, কি করে, নেটওয়ার্কের সমস্যা নাকি? ওকে, তাহলে এই যে বললাম মন্টুক্স টেস্ট বা টিউবারকুলিন টেস্ট, একটা ইগরা টেস্ট, এই দুইটা টেস্ট অ্যাকচুয়ালি কি দেখি আমরা? এই যে টিউমার টিউমার সরি, এই যে হেল্পার টি সেল 1 ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করতেছিল কিসের মাধ্যমে? গামা ইন্টারফেরন। আমি যদি কোনো পেশেন্টের গামা ইন্টারফেরন চেক করি যে তার বডিতে গামা ইন্টারফেরন কেমন আছে, নিশ্চয়ই যাদের বডিতে এই খেলা চলতেছে এই পেশেন্ট কিন্তু এখনো সিমটোমেটিক না, তার গ্রানুলোমার মাধ্যমে তার টিবির জীবাণুকে আটকে ধরে রাখা হয়েছে। এই পেশেন্টের যদি আমি ইগরা টেস্ট করি, আমি ইট ইজ কল্ড ইগরা, মানে গামা ইন্টারফেরন, তার বডিতে গামা ইন্টারফেরন কতটুকু আছে সেটা আমরা কোয়ান্টিফাই করে দেখবো। সাপোজ আমার টিবি নেই, আমার এই প্রসেস চলতেছে না, আমার ইগরা কম থাকবে বা আমার গামা ইন্টারফেরন কম থাকবে। যাদের বডিতে ল্যাটেন্ট টিবি আছে তাদের বডিতে নিশ্চয়ই গামা ইন্টারফেরন বেশি থাকবে। ওকে, যে কারণে কারণ ল্যাটেন্ট টিবি আছে কিনা সেখানে কি হয়, ইগরা টেস্ট করা হয়। আর এক নাম হচ্ছে টিবি গোল টেস্ট, আর এক নাম কি টিবি গোল টেস্ট। এই টেস্ট করার মাধ্যমে দেখা হয় যে তার বডিতে আলটিমেটলি ল্যাটেন্ট টিবি আছে কিনা। ওকে, ল্যাটেন্ট টিবি আছে কিনা। আচ্ছা, তাহলে এটা গেল গামা ইন্টারফেরন আমরা চেক করি। আবার দেখেন, এই যখন কোনো পেশেন্টের এই যে মানে হেল্পার টি সেল যেটা 1, এটা যখন খুব বেশি অ্যাক্টিভেটেড হবে, আমরা তার বডিতে হেল্পার টি সেল অনেক বেশি আছে, আমরা কি করি, এই পেশেন্টের একটা প্রোটিন দিয়ে দিই, যে প্রোটিনের প্রতি এই হেল্পার টি সেল 1 সে কি করে রিয়াকশন দেয়। ওকে, তাহলে সাপোজ তাকে আমি একটা প্রোটিন দিয়ে দিলাম। এই প্রোটিন দেওয়ার পর আমি দেখতে চাই, সাপোজ আমার বডিতে হেল্পার টি সেল খুব বেশি বেশি নাই, কারণ আমার বডিতে এই প্রসেস চলতেছে না। তাহলে আমার বডিতে যে নর্মাল টি সেল গুলো আছে, দে উইল রিয়াক্ট। ওকে, বাট খুব বেশি রিয়াক্ট করবে না। তো যাদের বডিতে অলরেডি হেল্পার টি সেল 1 রেডি আছে, তারা এটার এগেইনস্ট রিয়াকশন করে আলটিমেটলি এই জায়গাটা ফুলাই ফেলবে। এটাকে আমরা তখন বলি কি, এমটি পজিটিভ। এটাকে আমরা কি বলি, এমটি পজিটিভ। তাহলে এটাও কিন্তু আমরা ল্যাটেন্ট টিবির জন্য ইউজ করি, ঠিক আছে? তাহলে ল্যাটেন্ট টিবি একটা হচ্ছে এমটি টেস্ট পজিটিভ হয় কেন, কারো বডি যদি হেল্পার টি সেল বেশি বেশি থাকে। আর ইগরা টেস্ট পজিটিভ হয় কখন, যখন হেল্পার টি সেল বেশি বেশি গামা ইন্টারফেরন রিলিজ করে। ওকে, এখন আসেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা একটা জিনিস দেখবেন, রিউমাটোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে মেয়েরা একটু সাফার করে বেশি। তো বর্তমান সময় কিছু ট্রিটমেন্ট আসছে যারা এটা কি কি হিসেবে কাজ করে। এই যে দেখবেন হচ্ছে বিভিন্ন টার্গেটেড থেরাপি মানে এই যে গামা, এই যে কই কই সেটা গামা ইন্টারফেরন কিংবা টিএনএফ, বিভিন্ন টিএনএফ ব্লকার ইউজ করা হয়। এবং ক্রোনস ডিজিজে ইউজ করা হতে পারে, বিভিন্ন রিউমাটোলজিক্যাল ডিজিজে ইউজ করা হতে পারে। ওকে, এটা রিউমাটোলজি ক্লিয়ার হবে বহুত, মানে বর্তমান সময়ে যত বেশি ট্রিটমেন্ট আপডেট হচ্ছে প্রচুর পরিমাণে টিএনএফ টিএনএফ ইনহিবিটর ইউজ করা হয়। Okay? আপনি যদি দেখেন কোনো পেশেন্টের যখন এই টিএনএফ ইনহিবিটর দিবেন, সাপোজ কোনো পেশেন্টের রিউমাটোলজিক্যাল ডিজিজের জন্য আপনি এটা ব্লক করবেন, এই পেশেন্টের যদি ল্যাটেন্ট টিবি থেকে থাকে, এই টিএনএফ কিন্তু তার কাজ করতেছিল যাতে টিবি স্প্রেড করতে না পারে। যখন আপনি একটা ব্লকার দিবেন তখন তার এই প্রোটেকশনটা বন্ধ হয়ে যাবে, তখন পেশেন্টের টিবি ফ্লায়ার আপ করতে পারে না, যে কারণে কোনো পেশেন্টের এনটি টিএনএফ দেওয়ার আগে অবশ্যই টিবি চেক করে নিতে হয়, আদার্স ওই পেশেন্টের টিবি ফ্লায়ার আপ করতে পারে। ওকে, যে কোনো পেশেন্টের এই যে টিএনএফ রিউমাটোলজিতে ক্লিয়ার হবে, টিএনএফ ব্লকার যদি আপনি দেন, ওই পেশেন্ট অবশ্যই 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 ইগরা টেস্ট করে নিয়ে তার ল্যাটেন্ট টিবি আছে কিনা দেখতে পায়। ওকে, সো এটা ক্লিয়ার কিনা? ওকে, সো আমরা এখানে কিন্তু অলরেডি গন ফোকাস বলে আসছি। তার সাথে যখন হাইলার লিম্ফ্যাটিনোপ্যাথি থাকে তখন সেটাকে বলে আমরা গন কমপ্লেক্স, বা এটাকে কমপ্লেক্স অফ র্যাঙ্কেও বলা হয় আর কি, ঠিক আছে? এই টিবিটা নর্মালি লাংস এর থেকে বিভিন্ন জায়গায় হতে পারে, শরীরের প্রত্যেকটা জায়গায় টিবি হতে পারে এক্সেপ্ট সাম, ইয়া বলে অনেকে থাইরয়েডের ক্ষেত্রে হয় না, আর কিছু কিছু জায়গায় হয় না। ওকে, বাট অলমোস্ট এভরিথিং টিবি ক্যান কজেস এভরিথিং, রাইট? বলা হয় যে টিবি ক্যান কজ এনি ডিজিজ, এনি সিমটমস except pregnancy, even it can causes pseudo pregnancy. ওকে, সাপোজ কারোর ওভারিয়ান কিংবা ইউটেরাসের মধ্যে টিবি হলো, it will feels like pregnancy, so it is false pregnancy, but at the same time it is said that টিবি ক্যান কজ ট্রু প্রেগনেন্সি, ওকে, আপনি জিজ্ঞাসা করতে পারেন কিরে, টিবির মধ্যে কি হচ্ছে স্পার্ম থাকে যে টিবি হচ্ছে ট্রু প্রেগনেন্সি করতে পারে? এটার কারণে বলছে টিবিতে যে আমরা রিফাম্পিসিন ইউজ করি, এটা একটা হচ্ছে এনজাইম ইনডিউসার। ফার্মাকোলজিতে পড়ে আসেন কিনা, এনজাইম ইনডিউসার কি করে, কোন একটা ব্যাকটেরিয়াকে, সরি, এনজাইমকে বেশি বেশি কাজ করার মাধ্যমে কোন একটা ড্রাগকে
তার কার্যক্ষমতা কমায় দেয়, বা কোনো ড্রাগকে ঠিকমতো কাজ করতে দেয় না, বা কোনো ড্রাগকে বডি থেকে বেশি বেশি এক্সক্রিশন করে দেয়। তাহলে দেখা যায় রিফাম্পিসিন এনজাইম ইনডিউসার, এটা যখন দেওয়া হয় তখন ওসিপি, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, বডি থেকে বেশি মেটাবলিজম হয়ে যায়, তখন এই পেশেন্টের কন্ট্রাসেপ্ট ফেলিওর হয়। তাহলে এই যে পেশেন্টের টিবি আছে, ওকে, টিবি আছে, এখন পেশেন্ট এনটিটিভি নিচ্ছে, ওই সময় যদি পেশেন্ট তার কন্ট্রাসেপ্টিভ মেথড হিসেবে শুধুমাত্র ওসিপি ইউজ করে, সে প্রেগনেন্ট হয়ে যাইতে পারে। এই জন্য বলা হচ্ছে যে টিবি ক্যান কজ ট্রু প্রেগনেন্সি অলসো। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটু নিচের দিকে আসি। এই যে প্রাইমারি টিবি, প্রাইমারি টিবি কিন্তু প্রিভিয়াসলি আনইনফেক্টেড, যাদের আগে কখনো টিবি ছিল না তাদের ক্ষেত্রে হবে। এবং হচ্ছে ইট ইজ অলসো কল্ড টিউবারকুলিন নেগেটিভ বলা হতে পারে, এটা হচ্ছে কোনো সিমটমস তৈরি করে না। পোস্ট প্রাইমারি টিবি, ইট ইজ অলসো কল্ড সেকেন্ডারি টিবি, এটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য আপার লোব। ওকে, সো ইটস ট্রু, টিবি কজেস, টিবি ইনভলভস আপার লোব অফ লাং, apex of upper lobe, but it is post primary or secondary TB. It is never, okay, sometimes can be it never causes আহ, মানে প্রাইমারি টিবি। প্রাইমারি টিবি কখনো অ্যাকচুয়ালি আপার লোবকে ধরে না, ঠিক আছে। আবার এই টিবিটা যখন ছোট ছোট ইয়ে হয়ে রক্তের মধ্যে ছড়াবে, তখন রক্ত তো সব জায়গায় যায়, তখন টিবি কিন্তু সারা বডিতে ছড়ায় যায়। তাহলে যদি ব্লাড বন্ড ডিসিমিনেট হয়, that times it is called miliary TB. It is not military TB, okay, it is miliary TB, miliary TB, okay। এটা মেনিনজাইটিস করতে হলে বহুত কিছু করতে পারে, ওকে। লিম্ফ্যাডিনাইটিস করতে পারে। লিম্ফ নোড হচ্ছে মোস্ট কমন এক্সট্রা পালমোনারি সাইট। ইভেন যদি প্লুরাকে ধরে, টিবি যদি প্লুরাকেও ধরে, প্লুরাক ইজ নট এ পার্ট অফ লাং, ইটস অলসো এক্সট্রা পালমোনারি। প্লুরাকে যদি ইনভলভমেন্ট করে, ইট ইজ অলসো এক্সট্রা পালমোনারি। সো মোস্ট কমন কিন্তু লিম্ফ নোড, মোস্ট কমন হচ্ছে এক্সট্রা পালমোনারি হচ্ছে লিম্ফ নোড। সো পরীক্ষা যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য মোস্ট কমন এক্সট্রা পালমোনারি সাইট অফ টিবি, ইউ মাস্ট সে লিম্ফ নোড। কোন লিম্ফ নোড? লাংসের মধ্যে যে হাইলার লিম্ফ নোড রয়েছে ওইগুলো। দেন ইউ হ্যাভ টু অলসো সে ফুলুরা, কারণ অনেক সময় মনে করে ফুলুরা ইজ এ পার্ট অফ লাংস, অনেক স্টুডেন্ট মনে করে। সো নেভার, ফুলুরা ইজ নট এ পার্ট অফ লাংস, ইটস অলসো এক্সট্রা পালমোনারি সাইট। ওকে, ওকে, এখান থেকে একটু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি। অনেক সময় কলার স্টার্ট বলা হয়, মানে এখানে সাপোজ কোনো পেশেন্টের টিবি হলো, তখন দেখা যায় টিবি ফেটে পুজ বের হয়ে গেছে, ইট ইজ অলসো কল্ড কলার স্টার্ট অ্যাবসেস। তখন সেটা সাইনাস ফর্মেশন হয়ে যায়। টিবির ক্ষেত্রে যে লিম্ফ নোড গুলো পাই, সেই লিম্ফ নোড গুলোকে আমরা ম্যাটেড কি বলি? ম্যাটেড। ম্যাটেড মানে কি? ইট ইজ এ লিম্ফ নোড, ইটস এ লিম্ফ নোড। দুইটা লিম্ফ নোড যদি কাছাকাছি গায়ে লাগানো থাকে, ইট ইজ কল্ড ম্যাটেড। ওকে, ম্যাটেড মানে দুইটা কাছাকাছি, মানে লিম্ফ নোড গুলো মনে হবে কাছাকাছি একটার সাথে একটা লাগানো আছে, ইট ইজ কল্ড ম্যাটেড। একসাথে জড় হয়ে থাকে, ইট ইজ কল্ড ম্যাটেড। যেমন আপনি দেখবেন লিম্ফোমাতে যে লিম্ফ নোড হয়, ইট ইজ রাবারি এন্ড ডিসক্রিট। ডিসক্রিট, প্রত্যেকটা আলাদা আলাদা, এই একটা এই একটা। বাট টিবির ক্ষেত্রে এর কাছাকাছি আরেকটা। সো ইট উইল ফিল লাইক এ, মানে কি বলা যায় এটাকে, জড়ো হয়ে আছে, অনেকগুলা অনেকগুলো লিম্ফ নোড জড়ো হয়ে আছে, ইট ইজ কল্ড ম্যাটেড। সো ম্যাটেড ইজ ভেরি ভেরি মাস স্পেসিফিক ফর টিবি। আপনি যখন কোনো পেশেন্টকে ম্যাটেড বলে ফেলবেন যে তার লিম্ফ নোড ম্যাটেড, আপনি এটা ডিডি হিসাবে লিম্ফোমা আনতে পারাটা একটু মুশকিল। ওকে, মানে আপনি প্র্যাকটিক্যাল লাইফে যখন ম্যাটার বলে ফেলবেন, তখন টিচার চিন্তা করবে ইটস টিবি, ইউ আর গোয়িং টু দ্য টিবি। ওকে, ইউ মানে আপনি টিচারকে টিবির দিকে নিয়ে যেতে চাচ্ছেন। আপনি যখন কোনো পেশেন্টের লিম্ফ নোড বলবেন রাবারি, মানে ইট মিনস দ্যাট আপনি টিচারকে লিম্ফোমার দিকে নিয়ে যেতে চাচ্ছেন। ওকে, তাহলে এই যে বলতেছিলাম, অনেক সময় কোনো পেশেন্ট, সাপোজ টিবি, আপনি টিবি ট্রিটমেন্ট শুরু করছেন, এখন পেশেন্টের অবস্থা খারাপ, পেশেন্টের জ্বর আসতেছে, পেশেন্টের হচ্ছে খাওয়ার রুচির বহুত একটা ঝামেলা হইতে পারে। এটার মানে কি? এটার মানে হচ্ছে, এটা আন্ডার গ্রাজুয়েটের লেভেলে এটা অনার্স এর উপরের কোশ্চেন। ওকে, এটার মানে হচ্ছে এতদিন ধরে টিবির জীবাণুর কারণে বডির লিম্ফ্যাটিক, বডির ইমিউন সিস্টেম চুপচাপ বসেছিল, কোনো কাজ মানে সে মানে তো মানে পেরে উঠতেছিল না টিবির সাথে। যখন আপনি এন্টি টিবি শুরু করছেন, তখন টিবির যে জীবাণুগুলা, ব্যাসিলাই গুলা, সেগুলো একটু কি করছে, একটু সাপ্রেসড হয়েছে। তখন আপনার বডির একটা আপার হ্যান্ড নেয়। ওকে, তখন সে প্রচুর ফাইট করা শুরু করে। ওকে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। পলিটিক্যাল ইস্যুর কথা চিন্তা করেন, একদিন ধরে পুলিশ পুলিশ মনে করেন হচ্ছে জনগণের প্রচুর পিটাইছে, এ করছে ও করছে, তাই না? তো যখন সরকার পতন হয়েছে, তখন লোকজন উল্টা পুলিশে পিটাইছে, রাইট? তো কি হলো, এই টিবির জীবাণুগুলো একদিন ধরে বডির ইমিউন সিস্টেমকে ডাউন করে ফেলছিল, কিন্তু যখন আপনি এনটিটিভি দিয়েছেন, এনটিটিভি দেওয়ার কারণে টিবির জীবাণুগুলো সাপ্রেসড হয়ে গেছে, তখন বডির ইমিউন সিস্টেম লাফালাফি শুরু করছে। এই যে ইমিউন রিকনস্ট্রিক্ট, মানে এটা কি বলে,
ইমিউন যে একটু রিকনস্টিটিউশন হলো, মানে ইমিউন সিস্টেম যে একটু ভালোর দিকে গেল, তখন তারা প্রচুর ফাইট করা শুরু করে। এই ফাইট করার কারণে পেশেন্টের জ্বরটার বহুত কিছু আসতে পারে। পেশেন্ট ভাবলো এরা কি রে, একদিন তো ভালো ছিলাম, ওই আগের মতো, আগে তো ভালো ছিলাম, ওকে। তাহলে পেশেন্ট ভাববে যে আগে তো ভালো ছিলাম, কিন্তু এই যে একটা বডির ইমিউন যে আপার হ্যান্ড নিল, এই আপার হ্যান্ড নেওয়ার কারণে সে যে কিছুটা পজিটিভ চেঞ্জ আছে, তখন পেশেন্টের কিন্তু কিছুটা সিমটম তৈরি হতে পারে। পেশেন্টকে বলতে হবে এটা ভয়ের কিছু নেই, ইউর ইমিউন সিস্টেম ইজ ডুইং গুড, দ্যাটস ওয়াই দিস সিমটমস কামস, ইট উইল রিজলভ সুন, ওকে। সো পেশেন্টকে অ্যাসিওর করতে হবে, ওকে। সো আপনারা প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি টিবি পেশেন্ট পাবেন। থিঙ্ক দ্যাট, থিঙ্ক দিস ইজ নট ট্রিটমেন্ট ফেইলিওর, ইটস অ্যাকচুয়ালি ইউর ইমিউন সিস্টেম ইজ ওয়ার্কিং গুড। তাদের ক্ষেত্রে টিবি হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এবং বুড়াদের ক্ষেত্রে, কারণ বাচ্চা এবং বুড়া এদের ইমিউন সিস্টেম একটু ডাউন থাকে। কেউ যদি হাই প্রিভিলেন্ট কান্ট্রি থেকে আসে, সাপোজ বাংলাদেশ থেকে ঘুরতে গেছে, বাংলাদেশ হাই প্রিভিলেন্ট এরিয়া অফ টিবি পেশেন্ট, রাইট? আবার ব্ল্যাক পিপলদের একটু টিবি জানি কেন বেশি হয়, ওকে। মানে ফেয়ার পিপল যারা ফর্সা তাদের ক্যান্সার বেশি হয়, কালো মানুষদের একটু টিবি বেশি হয়। পেশেন্টের ক্লোজ কন্টাক্ট যাতে স্মিয়ার পজিটিভ, টিবি দুই ধরনের, ওপেন টিবি এন্ড ক্লোজ টিবি। ওপেন টিবি মানে পথ খোলা, মানে কোনো পেশেন্টের যদি লাংসে টিবি হয় এবং সেটা যদি স্পুটামের সাথে বের হয়, তাহলে পেশেন্ট হচ্ছে একটা ওপেন কেস। কারণ পেশেন্ট যখন থুতু দিবে, কফ বের করবে, তখন তার সাথে টিবির জীবাণুটা বাইরে বের হবে, তো তার মধ্যে অন্যরাও ছড়াবে, রাইট? এটা হলো ওপেন টিবি। কারণ লাং টিবি কিংবা বডির যে কোনো জায়গায় টিবি হোক, কিন্তু সেটা স্পুটামে নাই, ইট ইজ কল ক্লোজ টিবি। ওভার ক্রাউডিং, জেলখানা, কালেকটিভ ডরমেটরিজ, যারা হোমলেস, তাদের ক্ষেত্রে হতে পারে। যেসব পেশেন্টের আগে থেকে টিবির, মানে এটা রিস্ক ফ্যাক্টর, মানে কাদের ক্ষেত্রে টিবি হতে পারে বা আমি সাসপেকশন করতে পারি, যাদের আগে একবার টিবি হয়েছে, কোনো পেশেন্টের 1 বছরের কম সময়ের মধ্যে একবার টিবি হয়েছে, কোনো পেশেন্ট সিগারেট খায়, কোনো পেশেন্ট হচ্ছে কি ইন্ডিয়ান সিগারেট, যে বিধি 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 বিধি, এটা কি ইন্ডিয়ান সিগারেট যেটা হচ্ছে ওই যে পাতার মধ্যে পেঁচানো থাকে, কিংবা যারা গাঁজা খায়, এদের ক্ষেত্রে কিন্তু টিবি হতে পারে। সো whenever you are taking history you must address পেশেন্ট সিগারেট খায় কিনা, পেশেন্ট যে বিধি খায় কিনা, পেশেন্ট ক্যানাবিস খায় কিনা, গাঞ্জা খায় কিনা, ওকে। অ্যাসিড ডিজিজ, মনে রাখবেন যে কোনো ইমিউন কম্প্রোমাইজ কন্ডিশন ক্যান অ্যাগ্রাভেট টিবি, এনি ইমিউন কম্প্রোমাইজ কন্ডিশন। সো থিঙ্ক অ্যাবাউট ইমিউন কম্প্রোমাইজ কন্ডিশন, ডায়াবেটিক্স is increasing more this time, HIV patient, malignancy patient, any malignancy can cause immune suppression, then any drug that causes immune suppression, right? Methotrexate থেকে শুরু করে any drug that causes immune suppression। কোনো পেশেন্টের, একটা বললাম তো ডায়াবেটিক্স, কোনো পেশেন্টের সিকেডি, কারণ সিকেডি তে বডিতে ইউরেমিয়া বেড়ে গিয়ে গিয়ে আলটিমেটলি ইমিউন সিস্টেমকে ডাউন করে ফেলতে পারে। উইল স্টাডি কিডনি ডিজিজ, দেন ইট উইল বি ভেরি ক্লিয়ার। আচ্ছা, এছাড়া কোনো পেশেন্টের যদি ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন এ, ভিটামিন ডি, দে আর ইমিউন প্রোটেক্টিভ, দ্যাটস ওয়াই কোভিড এর টাইমে, আপনাদের মনে আছে কিনা, কোভিড এর টাইমে যাদের কোভিড হচ্ছিল আমরা ভিটামিন ডি খাইতে বলতেছিলাম, আপনার মনে থাকবে, আমি নিজেও খাইতাম, ওকে। আমার 2বার কোভিড হয়েছে, বাট ওকে, দ্যাট আর সিমটমলেস, ওকে। সো ভিটামিন ডি খাইতাম, সো ভিটামিন ডি ওই যে ডি রাইস পাওয়া যেত 40,000 পাওয়ার, 20,000 পাওয়ার, যেটা আমরা উইকলি খাইতাম। সো ভিটামিন ডি অ্যাকচুয়ালি ইজ এন ইমিউন বুস্টার, ভিটামিন ডি ইজ এন ইমিউন বুস্টার, ভিটামিন এ ইজ এন ইমিউন বুস্টার। তো যাদের ক্ষেত্রে ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে হতে পারে রিসেন্ট মিজেলস ইনফেকশন। মিজেলস এর ক্ষেত্রে একটা মনে রাখবেন, মিজেলস হলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়। আপনার বিভিন্ন জায়গায় পড়ছেন মিজেলস হলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, যদি কোনো পেশেন্ট যদি মিজেলস হয়, তার কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে, রাইট? ওকে। আর কিছু, তাহলে আমরা দেখি কি কি আছে। immune compromised condition, any immune compromised, the patient steroid নাই, it's also an immune compromised condition, patient anti-TNF নাই, it's an immune compromised condition, diabetics, kidney, silicosis lung damage করে, so lungs এর immune system নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সিগারেট কি করে, অ্যাকচুয়ালি আপার এয়ারওয়ে প্রোটেকশন গুলো নষ্ট করে। জিআই ডিজিজ, যেমন ম্যালনিউট্রিশন, কারণ whenever you are malnourished, আপনি খাইতে পারতেছেন না, আপনার বডিতে ইমিউন সিস্টেম রেডি করতে গেলে তো প্রোটিন দরকার, সো সে প্রোটিন আসতেছে না। সো malnourished person is a immune compromised person. Vitamin D deficiency, measles. So I think it's very clear, right? Have you any question from here? No, right? এটা একটু দেখি, এটা আপনার পরীক্ষার জন্য খুব বেশি দরকার না। একটা পেশেন্টের যখন টিবি হবে, সেই টিবি কে যখন আপনি ট্রিটমেন্ট করবেন না, তখন কিভাবে প্রোগ্রেস হয় বলছে 2 মাসের মধ্যে, 3 থেকে 8 সপ্তাহ, মানে 2 মাস, এই মধ্যে পেশেন্টের হচ্ছে প্রাইমারি টিবি হয়, এবং পেশেন্ট এই সময় কিন্তু টিউবারকুলিন পজিটিভ, ঠিক আছে, এই সময় পেশেন্ট টিউবারকুলিন পজিটিভ। তাহলে এটা ছিল 2 মাস পর্যন্ত।
8 উইকস মানে তো 2 মাস, তাই না? এটা ফাইনাল ভাবে কিন্তু লাগবে না, ঠিক আছে, চাপ নিয়েন না। আচ্ছা, এরপরে 3 মাস থেকে 6 মাস, এর ভিতরে পেশেন্টের মেনিনজিয়াল টিবি, ব্রেনটা ধরতে পারে, মিলিয়ারি হতে পারে, ফুলোরা ধরতে পারে, ঠিক আছে। এরপর আপ টু 3 ইয়ার্স, মানে এটা ছিল তো হাফ, 6 মান্থ মানে হাফ ইয়ার্স, এরপর আপ টু 3 ইয়ার্স জিআই, বোন, জয়েন্টে ধরতে পারে। 8 বছরের মধ্যে রেনাল রেনাল ধরতে পারে। এবং 3 ইয়ার্স থেকে যে কোনো সময় পেশেন্টের আলটিমেটলি টিবি রিঅ্যাক্টিভেশন হতে পারে। তার মানে 3 ইয়ার্স পর্যন্ত সেটা প্রাইমারি টিবি থাকতে পারে, 3 ইয়ার্স এর পরে আলটিমেটলি এটা হতে পারে। ওকে, সো ইটস এ ন্যাচারাল হিস্ট্রি, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। ইউ ডোন্ট নিড টু, মানে এটা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। ওকে, এখন যদি আমরা একটু এখানে আসি, প্রাইমারি টিবির কি কি ফিচার থাকতে পারে, নট মাস ইম্পর্টেন্ট, জাস্ট একটু বলি। পেশেন্ট একটু ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, পেশেন্ট একটু জ্বর জ্বর ভাব, একটু ঠান্ডা কাশি লাগছে, ঠিক আছে। স্কিন টেস্ট কনভার্সন মানে পজিটিভ, আগে নেগেটিভ ছিল এখন পজিটিভ হয়েছে। পেশেন্টের লিম্ফ্যাটেনোপ্যাথি ভেতরে থাকতে পারে, দ্যাট দ্যাট ইজ ইউজুয়ালি ইউনিল্যাটারাল। পেশেন্টের হচ্ছে কোথায় হয়, রাইট মিডিল লোব, ইট ইজ ইম্পর্টেন্ট। ক্যাভিটেশন খুব বেশি হয় না, ক্যাভিটেশন হয় পোস্ট প্রাইমারি বা সেকেন্ডারি টিবিতে, ঠিক আছে। কিছুটা হাইপার সেন্সিটিভ টাইপ রিয়াকশন হতে পারে পেশেন্টের, এগুলো আপনার দরকার নেই। এটা একটু আসি, প্রাইমারি মানে পালমোনারি টিবির সিমটমস। এটা সিমটমস আমরা মোটামুটি জানি, ক্রনিক কফ, অনেকদিন ধরে কাশি হচ্ছে, এন্ড ইট ইজ ইউজুয়ালি ড্রাই কফ, রাইট, ইউজুয়ালি ড্রাই কফ। ওয়েট লস, কারণ কি পেশেন্টের যে টিএনএফ ইন্টারলিউকিন থাকে, এরা আপনার হচ্ছে ওয়েট রিডিউস করে, রাইট। এবার রাতে রাতে জ্বর আসে, পেশেন্ট বলবে তার দুপুরের পরে বা বিকালের দিকে জ্বর আসে, খুব বেশি জ্বর থাকে না, গায়ে গায়ে জ্বর থাকে, আবার ঘাম ঘাম হয়ে জ্বর ছেড়ে দেয়, রাতের বেলা ঘাম হয়। তার মানে নাইট সোয়েটস থাকবে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে, ওয়েট লস থাকবে, এবং কাফ থাকবে। দিস ফোর ইজ এ ভেরি টিপিক্যাল সাইন অফ এ টিবি। ইফ এনি পেশেন্ট টেলস এ ওয়েট লস, কাফ, ওয়েট লস, কাফ, anorexia, weight loss, cough, anorexia. Think about at least two, TB and malignancy. But whenever he is saying that, he also have night sweats. নাইট সুইট কিন্তু ম্যালিগনেন্সির সাথে থাকে না, নাইট সুইট টিবির দিকে যায়। তবে যদি বলে প্রচুর পরিমাণে ঘাম হয়, ঘেমে গোসল করে ফেলি, তখন কিন্তু সেটা লিম্ফোমা, রাইট। মানে লিম্ফোমাতে একদম পেশেন্ট গোসল করার মতো হয়ে যায়। ওকে, এটা অনেক সময়। তাহলে কি কি বললাম, এই যে ক্রনিক কফ, পায়ের সময় আননোন অরিজিন কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না পেশেন্টের, আর কই নাইট সুইট ট্রিট করে, যে ওয়েট লস, অনেক সময় স্পন্টেনিয়াস নিউমোথ্রাক্স হয়ে যেতে পারে। বাট যে চারটা কথা বললাম, কি কি, পেশেন্টের হচ্ছে ওয়েট লস থাকবে। ফাইনাল ইয়ারে তো আলটিমেটলি এত ডেভিডসন লাগে না, বাট যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাকে পারতে হবে। ওয়েট লস থাকবে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে, নাইট সুইট থাকবে, মিষ্টি হয়ে গেল কিনা, ওকে, ওয়েট লস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, আর কিছু, হ্যাঁ, ড্রাই কফ। এন্ড অবভিয়াসলি ড্রাই এন্ড ক্রনিক কফ, আমি যেটাকে ড্রাই কফ না লিখে ক্রনিক কফটা লেখাই বেটার। ওকে, এই চারটা কথা আপনারা অ্যাটলিস্ট প্রপ পাশের জন্য লিখবেন। একটা টিবি বিভিন্ন রকম ডিজিজ করতে পারে, সে কনসলিডেশন করতে পারে, যেটা দেখে অনেক সেটা নিউমোনিয়ার মতো মনে হতে পারে, যেটা দেখতে, অথবা একটা টিবির ডিফারেন্সিয়াল কি কি হতে পারে, সে যে নিউমোনিয়া, মানে কার্সিনোমা এন্ড পালমোনারি ইনফার্ক্ট, দিস কুড বি এ ডিডি অফ টিবি। ওকে, কোথাও যদি কোনো একটা এক্সরেতে যদি দেখেন যে পেশেন্টের এখানে ওয়েজ শেপ, ওয়েজ মানে তো তিন কোনা, তিন কোনা আকৃতির লাংস একটা মানে কনসলিডেশন আছে, তখন চিন্তা করতে এগুলো পালমোনারি ইনফ্রাক্ট হয়। পালমোনারি ইনফ্রাক্ট মানে কি, রক্তনালী বন্ধ হয়ে গেছে, ইস্কেমি হয়েছে। তো সাপোজ এখানে যদি কোনো রক্তনালী ব্লক হয়ে যায়, সাপোজ যদি এখানে একটা রক্তনালী বন্ধ হয়ে যায়, এই রক্তনালী মনে করেন এখান থেকে আসছে, এই রক্তনালী যে এরিয়াটাকে সাপ্লাই দেয়, সেই এরিয়াটা মোটামুটি এরকম হয় না, মানে সাপোজ কেউ এখান থেকে একটু এমন এরিয়াতে সাপ্লাই দেয়, ওকে। তাহলে কোনো পেশেন্টের যদি কোনো রক্তনালী ব্লক হয়ে যায়, তখন ত্রিকোণাকৃতির করে ওই জায়গাটা মরে যায়, এটাকে বলে ওয়েজ শেপ। ওকে, সো ওয়েজ শেপ consolidation is a feature of pulmonary infarction, is not necessary for undergraduate level. Okay, এছাড়া পেশেন্টের বিভিন্ন ক্যাভিটেশন নিয়ে আসতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলা হয় ক্যাভিটেশনের মোস্ট কমন কজ কি, ক্যাভিটেশনের মোস্ট কমন কজ হচ্ছে টিবি। এছাড়া কিছু মিলিয়ারি টিবি থাকতে পারে। ওকে, মিলিয়ারি টিবি ডিডি একটু ইম্পর্টেন্ট। মিলিয়ারি টিবি মানে লাংসে অনেকগুলো মিলেট শেপ দেখা যায়, আমি একটু পরে সেটা আসবো।
সেটা হতে পারে সার্কয়েড, যেটা হতে পারে ম্যালিগনেন্সি, যেটা হতে পারে নিউমোকোনিওসিস, কোনো ধুলাবালি, ডাস্ট, মাছ, সিলিকা টিলিকা এটা সব ইনহেল করেছেন, বিভিন্ন জায়গায় ঢুকছে, বিভিন্ন জায়গায় ইনফ্লামেশন হয়েছে, ইনফেকশন, সেটা যদি হিস্টোপ্লাজমোসিস হয়, কিংবা টপিক্যাল পার্মানেন্ট ইউসিনোফিলিয়া, মিলিয়ারি টিবি, এটা আপনাদের জানা দরকার। ওকে, সেখান থেকে জিআই টিবি হতে পারে কারো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে পেরিকার্ডিয়াল টিবি, কারো ক্ষেত্রে সিএনএস টিবি, হুম, বোনস এন্ড জয়েন্ট টিবি। ওকে, এখানে একটা জিনিস জানা দরকার, বোনস আর জয়েন্টের ক্ষেত্রে মনে রাখবেন, যদি এমন হয় কোন, নর্মালি টিবি কি করে, ডিক্স কে ধরে, কাকে, ডিক্স, দুইটা ভার্টিব্রার মাঝখানে ডিক্স আছে না, যদি এমন হয়, okay, আমি এখানে অলরেডি আঁকিয়েছি, অ্যাকচুয়ালি এফসিএস যে পড়িয়েছিলাম মধ্যে জন্য আঁকিয়েছিলাম, সাপোজ এটা একটা ভার্টিব্রা এন্ড দিস ইজ ডিক্স, টিবি নর্মালি কি করে, আগে ডিক্সে ধরে, ডিক্সে ধরে, তাহলে আগে ডিস্ক নষ্ট হবে, যখন ডিস্ক নষ্ট হবে তখন দুইটা হাড্ডি একসাথে কাছাকাছি লেগে যাবে, রাইট, দেয়ার ইজ টু হাড্ডি, ওকে, টু বোনস এন্ড দেয়ার ইজ ডিস্ক ইন বিটুইন, রাইট। সো যখন ডিস্কটা নষ্ট হয় তখন দুইটা হাড্ডি একসাথে লেগে গিয়ে হাড্ডি ভেঙে যাবে, ওকে। তাহলে এই যে ডিস্কে প্রথমে ইনভলভ হয় সেটা কিন্তু বোনসেও ইনভলভ করতে পারে, কারণ ডিস্কের দুই সাইডে বোনস আছে, সো দিস ইনফ্লামেশন ক্যান এক্সটেন্ড আপ টু বোনস, ওকে। বাট যখন ম্যালিগনেন্সি হবে, রাইট, মেটাস্টাসিস হবে, তখন ওই যে মেটাস্ট্যাটিকটা মেইনলি কিন্তু আগে বোনসে ধরে, আগে ডিস্কে ধরে না, আগে বোনসে। So teacher usually asks this type of question whenever you will find a pod disease. Pod disease মানে কি জানেন তো? যখন টিবি এই হাড্ডির মধ্যে হবে, ডিস্কের মধ্যে হবে, আই মিন ভাটিবার মধ্যে হবে, মেরুদণ্ডের মধ্যে হবে, তখন সেটা বলে পড ডিজিজ। ওকে, তাহলে এই পড ডিজিজ যখন থাকে তখন টিচাররা জিজ্ঞাসা করে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ইট ফ্রম ম্যালিগনেন্সি, ইউ ক্যান সে লটস অফ থিংস বাট teacher wanna know only two specific words, that TB usually attacks discs. I am not saying that it can't attack হাড্ডি, এটা হাড্ডিকে অ্যাটাক করতে পারে, বাট ইউজুয়ালি টিবি ডিস্ক কে ধরে, ম্যালিগনেন্সি ইউজুয়ালি বোনস কে ধরে, ওকে। ক্যান বি মেনি থিং, ম্যালিগনেন্সি ডিস্ক কে ধরতে পারে বাট ইউজুয়ালি নো, ইউজুয়ালি নো, ওকে, ঠিক আছে। তাহলে ডিস্কে হচ্ছে ম্যালিগনেন্স, ডিস্কে হচ্ছে টিবি, ডিস্কে টিবি, হাড্ডিতে বোনসে ম্যালিগনেন্সি। এ বহুত কিছু আছে টিবি কোথায় কি করে, আমরা এখানে যাবো না। টিবির ডায়াগনোসিস করবে কেমনে এগুলো আমরা পড়বো, টিবির ট্রিটমেন্ট কি সেটাও আমরা পড়বো। এখানে যে জিনিসটা লাগবে এন্টি টিবি মেডিকেশনের ইয়ে লাগবে, চলেন আমরা এর আগে একটু 5 মিনিটস থেকে ঘুরে আসি। এক মিনিট দাঁড়ান, ফ্যানটা দিই। তো যখন আপনাকে একটা এক্সরে দেওয়া হবে, আপনি সেটা বলবেন যে এটা একটা প্যাসিভ অপোসিটি, এবং সেটা কোন লোবে আছে, কোন জোন আছে, সেটা আপনি বলবেন, ওকে। এখন একটু আসেন নিচের দিকে, এরকম একটা টিবির পেশেন্ট, টিবি এক্সরে আসতে পারে, দেখেন এখানে যে লেশনটা আছে এইসব জায়গা থেকে বোঝা যায়, এখানে যে কোনো ঝামেলা আছে এটা কি বোঝা যায়, দেখেন এখানে একটু সাদা সাদা, এখানে লাংস ভালো মনে হচ্ছে, এখানে একটু সাদা, আবার এখানে লাংস ভালো মনে হচ্ছে, রাইট, এখানে লাংস ভালো মনে হচ্ছে, এখানে আবার সাদা, এরকম যদি একটু ঝামেলা থাকে ইট ইজ কল্ড প্যাসিভ অপোসিটি, রাইট। তবে এই পেশেন্টের প্যাসিভ অপোসিটি হওয়ার কারণে সেখানে কিছুটা ফাইব্রোসিস হওয়ার কারণে বা সেখানে কিছুটা কলাপস হওয়ার কারণে ট্র্যাকে নিজের দিকে টেনে নিছে, ওকে। তাহলে আমি যদি এখান থেকে কিছু ভাইবা কোশ্চেন একটু বলি, কাদের রিস্ক ফ্যাক্টর সেটা বলে এখানে বলা আছে, আপনার ডেভিডসন থেকে পড়তে পারেন। প্রাইমারি টিবি কাদেরকে বলা হয় সেটা আপনাকে অলরেডি বলেছি, পোস্ট প্রাইমারি টিবি সেটা বলেছি, ল্যাটিন টিবি বা ক্রিপ্টো টিবি, অনেক সময় টিবি কোনো সিমটম প্রডিউস করে না, ঠিক আছে, সাথে কেউ ক্রিপ্টো টিবি বা ল্যাটিন টিবি বলে। মিলিয়ারি টিবি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইউ মাস্ট নিড টু সে ইট ইজ এ ব্লাড বর্ন, এটা ব্লাডের মাধ্যমে ছড়ায়, মেটাস্ট মানে এটা হলো ডিসিমিনেটেড হয় বাই ব্লাড, ওকে। টিবি কিভাবে ছড়ায়, ড্রপলেট, কাশির মাধ্যমে, ওকে। গন ফোকাস কি, গন কমপ্লেক্স কি সেটা আমি বলেছি। টিবির অ্যাকচুয়ালি আমরা কি কি ইনভেস্টিগেশন দিব সেটা আমি আসবো। বলা হয় যে কমপক্ষে পরপর 3 দিন, তাই না, গত ক্লাসে সেটা ক্লিয়ার করেছে, মর্নিং সাবমলিত হয় কারণ মর্নিং এ ব্যাসিলাস থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা আপনাদেরকে বলেছি। টিবি কি কি পরীক্ষা করি সেটা হচ্ছে স্পুটাম, টিবি স্পুটাম দিয়ে সেখানে এএফবি আছে কিনা, মানে একটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে আমরা দেখি এখানে ব্যাসিলাস দেখা যায় কিনা, এটা একটা প্রথম টেস্ট। টিবি নর্মালি কালচার করা হয়, করা হতে পারে লো স্টেন জেনসেস মিডিয়াম, বাট টিবির ডাবলিং টাইম হলো 21 দিন, টিবির ডাবলিং টাইম 21 দিন, যেখানে একটা ব্যাকটেরিয়ার ডাবলিং টাইম হচ্ছে 20 মিনিট, ওকে। একটা ব্যাকটেরিয়ার ডাবলিং টাইম মানে কোথাও একটা ব্যাকটেরিয়া আছে সেখান থেকে দুইটা ব্যাকটেরিয়া হবে, কোথাও 1 লাখ ব্যাকটেরিয়া আছে সেখান থেকে 2 লাখ ব্যাকটেরিয়া হবে, ইট ইজ কল্ড ডাবলিং টাইম। তো নর্মালি ব্যাকটেরিয়ার ডাবলিং টাইম মাত্র 20 মিনিট, কিন্তু টিবির ডাবলিং টাইম হচ্ছে 21 দিন। তাহলে চিন্তা করেন, কোথাও যদি একটা ব্যাকটেরিয়া থাকে, আপনি কালচার কেন করতে দিচ্ছেন, যাতে ওখানে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে, আপনি খুঁজে পাবেন ইজিলি, আপনার বুঝতে সুবিধা হবে। এখন যদি আপনার 21 দিন টাইম লাগে, জাস্ট ডাবলিং হতে 21 দিন, তাহলে অ্যাটলিস্ট আপনাকে 21 দিন কোনো
21 দিন পর ডাবল হবে, আরো 21 দিন পর আরো ডাবল হবে। সো ইউ হ্যাভ টু ওয়েট এ লং টাইম, যেটাকে এই জন্য ব্যাকটেরিয়াকে নর্মালি কালচার করা হয় না। এখন বলেছিলাম যাদের ক্ষেত্রে কালচার করা হয় না তাদের ক্ষেত্রে কি করা হয়, তাদের ক্ষেত্রে পিসিআর করা হয়, তার ডিএনএ খুঁজে বের করা হয়। ওকে, এই জন্য দেখবেন যেসব ভাইরাস তো কালচার করা যায় না, তাহলে ভাইরাস ক্ষেত্রে পিসিআর করা হয়। ঠিক আছে, এই কয়েকটা মেডিকেল টার্ম আছে, একটা এটাকে বলা হয় পিসিআর, বা এটা আরেক নাম হচ্ছে ন্যাট, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, মানে তার ডিএনএটাকে খুঁজে বের করা হয়। ওকে, এবং এটারই একটা ভার্সন হচ্ছে জিন এক্সপার্ট। জিন এক্সপার্টে কি করা হয়, টিবির জিনটা খুঁজে বের করা হয়। ওকে, তাহলে এটা ফার্স্ট। এবং দেখবেন আপনার জিন এক্সপার্ট আপনার থার্ড ইয়ারে দেখছেন যে মাত্র উইদিন 45 মিনিটস সে হচ্ছে টিবি আছে কিনা খুঁজে বের করতে পারে, এবং টিবি কোন ড্রাগের রেজিস্ট্যান্স আছে কিনা সেটা বুঝে ফেলতে পারে। কেন? কারণ কোন ব্যাকটেরিয়া যখন রেজিস্ট্যান্স হয় এই জিনটা তার প্লাজমিডের মধ্যে থাকে, প্লাজমিড মানে তো, সেই প্লাজমিডের মধ্যে এই জিনটা থাকে, বা তার ডিএনএ এর মধ্যে এই জিনটা থাকে, যে হ্যাঁ এই জিনের কারণে সে রেজিস্ট্যান্স, সেটা কি করে ন্যাট, পিটিআর বা জিন এক্সপার্ট একই জিনিস, সে খুব দ্রুত খুঁজে বের করতে পারে। সো ইট ইজ নাও দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর ডায়াগনোসিস অফ টিবি। ওকে, সো এইসব কথা আপনাদের লিখেছিলাম। আপনারা যারা 5 মিনিটস পড়বেন সেখানে পাবেন, বা আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, টিবির যতদূর আছে আর কি। যখন ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবেন আরো কিছু সাপোর্টিং টেস্ট আছে। যখন কোনো পেশেন্টের সাপোজ প্লুরাল ইফিউশন হয়ে গেল, তখন প্লুরাল পানি বের করে আমরা দেখি কালারটা কেমন। নর্মালি টিবি পেশেন্টের ক্ষেত্রে এক্সট্রা কালার থাকে, তার এডিএ বেশি আছে কিনা, এডিওটা বেশি থাকে টিবি পেশেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, লিম্ফোসাইট ইএসআর বেশি থাকে, টিউবারকুলিন টেস্ট পজিটিভ হতে পারে, জিন এক্সপার্ট টেস্ট করি। ওকে, এফডি টেস্ট কিভাবে করা হয়, ওই যে ফ্লেক্সোর সারফেসে কি করা হয়, টিউবারকুলিনের জন্য একটা ওই যে পিউরিফাইড প্রোটিন আছে, সেই প্রোটিনটা ইনজেক্ট করে দেওয়া হয় কারোর বডিতে। যদি ওই হেল্পার T1 সেল যখন বেশি থাকবে, তখন কি হবে, ওই চারপাশে একটা ইনফ্লামেশন হবে, এবং 3 দিন পর আমরা সেটা খুঁজে বের করতে পারি। ইটস এ টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি। ওকে, দিস ইনফরমেশন ইজ অলসো নিডেড। একটা জিনিস মনে রাখবেন, ফাইনাল প্রপের ক্ষেত্রে আপনি যত বেশি ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট পারবেন না তত বেশি পাস হবে। আপনার ভালো মার্ক নির্ভর করবে আপনি বেসিক সাবজেক্ট যত ভালো পারবেন। সাপোজ কেউ আপনাকে ফাইনাল উপর পরীক্ষা ধরতে ধরতে ফোর্থের একটা কোশ্চেন ধরলো, থার্ডের একটা কোশ্চেন ধরলো, ফিজিওলজির একটা কোশ্চেন ধরলো, ইট মিনস আপনার হয়তো খুব ভালো পারতেছেন, আপনাকে ভালো নাম্বার দিবে, দে ওয়ান্না জাজ ইউ whether your basic is good or not, or আপনার যদি পরীক্ষা খারাপ হয় তখন তারা এই কোশ্চেন ধরে আপনার বেসিকটাকে দুর্বল প্রমাণ করে আপনাকে ফেল করে দিবে। ওকে, সো whenever you are face a basic question, then think that okay it could be good or could be alternative, bad. Okay, যদি আপনি প্রথম থেকে খুব ভালো করতেছেন, so this basic question will increase your number, but if you are doing bad from the first and you are face a basic question, that means that you are going to be failed. Okay, তাহলে এটা বলছিলেন যে টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি, ইটস এ টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন। এমটি কখন পজিটিভ বলি, যদি ওই যে হাতে যে ডিউরেশন মানে ইনডিউরেশন, ইনডিউরেশন মানে ফুলে যাওয়া, একটু উঁচা হয়ে যাওয়া, ওই কোথাও দেখবেন মশা কামড়ালে ফুলে যায় না, ইটস কল ইনডিউরেশন। যদি ইনডিউরেশনটা মোর দ্যান 10 মিলিমিটার হয়। ওকে, ইটস নট এ ডায়াগনস্টিক টেস্ট, ইটস এ সাপোর্টিভ টেস্ট, ইটস এ সাপোর্টিভ টেস্ট। টিবি অনেক সময় কখন কখন এমটি পজিটিভ হতে পারে, টিবি পেশেন্ট কিংবা যারা বিসিজি ভ্যাকসিন, আপনি জানেন যে জন্মের পর পরই প্রথম ভ্যাকসিন দেওয়া হয়, দিস ইজ বিসিজি ভ্যাকসিন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিসিজি দেওয়া না হতো, সব মানুষের ঘরে টিবি হয়ে যেত। ওকে, যেমন বিসিজি ইজ নট এ লাইফ টাইম ভ্যাকসিন, এটা দিয়ে আপনি সারা জীবন ভালো থাকবেন না। বিসিজি আপনাকে কতদিন পর্যন্ত ভালো রাখতে পারে বলেন তো? কেউ বলেন বিসিজি ভ্যাকসিন দিলে একজন মানুষ কতদিন টিবি প্রোটেক্টেড থাকতে পারে বা টিবির এগেনস্টে প্রোটেক্টেড থাকতে পারে? এনিওয়ান? এগুলো সব আগের পর আপনাকে বলেন 20 বছর পর্যন্ত। ঠিক আছে, 20 বছর পরে কিন্তু তার সে প্রোটেকশনটা থাকবে না। এবং এই বিসিজি ভ্যাকসিনটা, ওকে এখান থেকে একটু কথা বলে আসি। এই বিসিজি ভ্যাকসিন দেওয়ার কারণে বলা হয় যে কোভিড এর কারণে, কোভিড এর সময় এত বেশি ইউরোপিয়ান মানুষ মরেছে, এত বেশি আমেরিকান মানুষ মরেছে, কিন্তু আমাদের এশিয়ার গরিব মানুষ মরে নাই, আফ্রিকার গরিব মানুষ মরে নাই। কেন? কারণ তাদেরকে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। এই বিসিজি ভ্যাকসিন প্রোটেক্ট, ওকে ইটস এ থিওরি, ইটস নট প্রুভড যে বিসিজি ভ্যাকসিন আমাদের কিছুটা প্রোটেকশন দেয় এগেনস্ট কোভিড-19। এই বিসিজি ভ্যাকসিন আরো একটা কাজ আছে, এটা হচ্ছে ব্লাডার ক্যান্সার প্রিভেন্ট করে, ব্লাডার ক্যান্সার। ওকে, এইসব কোশ্চেন গুলা আপনাকে হুট করে কোথাও থেকে চলে আসতে পারে, কারণ টিচাররা, আপনি যদি এই সব কোশ্চেন অ্যান্সার দিতে পারেন, থিঙ্ক দ্যাট ইওর নাম্বার উইল ইনক্রিজ, ধাক ধাক করে ইনক্রিজ হয়ে যাবে। ওকে, তাহলে কি বলছিলাম, এই বিসিজি ভ্যাকসিন যেমন কোভিড এর এগেনস্টে প্রিভেনশন দিয়েছে আমাদের, সে আমার হচ্ছে ওকে, বিসিজি ভ্যাকসিন কিন্তু টিবি কে প্রোটেকশন দিতে পারে না, বাট সে কার কিসে প্রোটেকশন দিতে পারে, ডিসিমিনেশন হওয়াকে যেমন
একটা যে দেখলাম যে টিবি যখন ইমিউনিটি কম থাকে সেটা ডিসিমিনেট হয়ে মিলিয়ারি টিবি হতে পারে। এই বিসিজি ভ্যাকসিন কিন্তু মিলিয়ারি টিবি কে প্রিভেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে মিলিয়ারি টিবি। আর একটা কি বললাম, ব্লাডার ক্যান্সার প্রিভেন্ট করতে পারে। ব্লাডার ক্যান্সার, এই ব্লাডার ক্যান্সার হয় হচ্ছে একটা হলো প্যারাসাইটের ডিসকাল হেমাটোবিয়াম। ওকে, এই এই হেমাটোবিয়াম যে ফাজিল একটা ব্যাকটেরিয়া, ইটস এ প্যারাসাইট, যারা বিশেষ করে মিডিল ইস্টে যায়, যারা বিশেষ করে ওই ইজিপ্ট মরুভূমি ওইসব অঞ্চলে গিয়ে ওইসব পুকুরি পানিতে টানিতে গোসল করে, ওইসব পানিতে থাকে এই যে হেমাটোবিয়াম নামে একটা প্যারাসাইট। এই হেমাটোবিয়াম কি করতে পারে, ব্লাডার থেকে ব্লাডারে গোতাগতি করে আলটিমেটলি ব্লিডিং পরে ক্যান্সার করে ফেলতে পারে। এটাকে প্রিভেন্ট করতে পারে বিসিজি ভ্যাকসিন। সো বিসিজি ভ্যাকসিন ক্যান প্রিভেন্ট ইউ ফ্রম COVID-19, can prevent him from disseminated TB, I mean miliary TB, can prevent from bladder cancer. It's a very high level answer. Okay, so remember this. মানুষের ফলস নেগেটিভ হতে পারে, এগুলো আপনারা পড়তে পারেন। আহ মানুষের এটিপিক্যাল ব্যাকটেরিয়া, এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম ফলস পজিটিভ হতে পারে। ঠিক আছে, ওকে। আমরা কখন আছে এমডিআর টিবি কখন, এমডিআর মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। আমাদের টিবির মেইন ট্রিটমেন্ট হচ্ছে আইসোনিয়াজিড আর রিফাম্পিসিন। যখন এটার এগেনস্টে টিবি টিবি রেজিস্ট্যান্ট হয়েছে তখন সেটাকে বলে এমডিআর টিবি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, রাইট? ওকে, সো মাল্টি ড্রাগে আমরা কতদিন ট্রিটমেন্ট দিই? প্রায় 2 বছর, প্রায় 2 বছর ট্রিটমেন্ট দিই। ঠিক আছে, ইনিশিয়াল ফেজে 3 মান্থ আর মেইনটেনেন্সিয়াল 21 মান্থ, নর্মালি 6 মান্থ, 2 মান্থ 4 মান্থ, 2 মান্থ 4 মান্থ, বাট এখানে 3 মান্থ টু 20 মান্থ, 3 মান্থ 21 মান্থ। তখন আমরা আরো কিছু ড্রাগ ইউজ করি। এক্সডিআর টিবি কখন, যখন আইসোনিয়াজিড এবং রিফাম্পিসিনের সাথে সাথে একটা কুইনোলন এবং ওয়ান অফ দ্য সেকেন্ড লাইন ড্রাগ। কুইনোলন মানে ওই যে সিপ্রোফ্লুক্সিমক্সা, লিভো, ওরা আর কি। ঠিক আছে, ওকে, এই কথাগুলো কিন্তু আপনার জানা দরকার। এক্সডেড টিবিতে ট্রিটমেন্ট হচ্ছে 1 ইয়ার, ইনিশিয়াল ফেজে 2 মান্থ, এখানে হচ্ছে 10 মান্থ। টিবির কিছু কমপ্লিকেশন আছে, ওখানে ইকুয়েশন হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, কলাপস হতে পারে, ব্রঙ্কেকটেসিস হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রঙ্কেকটেসিস হওয়ার মোস্ট কমন কারণ হচ্ছে টিবি। ওকে, নিউমোপ্টাইসিস হতে পারে, নিউমোথ্রাক্স হতে পারে, হাইড্রোনিউমোথ্রাক্স হতে পারে। কিছু ড্রাগ আছে, ড্রাগ রিঅ্যাকশন গুলো আমরা পড়বো একটু পরে। ওকে, টিবির গাইডলাইনটা দেখি। আপনারা জানেন যে রিসেন্টলি কিন্তু টিবির গাইডলাইন, রিসেন্টলি না 2 বছরের মতো হয়েছে, টিবির গাইডলাইনটা চেঞ্জ হয়েছে। ইটস চেঞ্জটা কিন্তু ফার্স্ট লাইনের জন্য হয় নাই, সেকেন্ড লাইনের জন্য হয়েছে। কোনো পেশেন্ট যদি নিউ টিবি নিয়ে আসে, কোনো পেশেন্ট যদি নিউ টিবি নিয়ে আসে কিংবা ট্রিটমেন্ট, আগে টিবি ডায়াগনোস কিন্তু 1 মাসের বেশি ট্রিটমেন্ট পায় না, 1 মাসের কম ট্রিটমেন্ট পেয়েছে, তাদেরকে বলা হয় নিউ কেস। দে আর ক্যাটাগরি 1। এই ক্যাটাগরি 1-এ কারা কারা পড়বে? পেশেন্টের হলো পালমোনারি টিবি পজিটিভ, পেশেন্টের হচ্ছে ওকে পালমোনারি টিবি নেগেটিভ, এটাও হতে পারে। পালমোনারি টিবি নেগেটিভ, তাহলে কেন আমি ট্রিটমেন্ট দিচ্ছি? আমার মনে হচ্ছে যে পেশেন্টের টিবি হতে পারে, তাই ট্রিটমেন্ট দিচ্ছি। মানে টিবি ডায়াগনোসিসের একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, আপনার কাছে মনে হচ্ছে পেশেন্টের টিবি হয়েছে, পেশেন্টের অল টেস্ট আর নেগেটিভ, সিঙ্গেল এভরি সিঙ্গেল টেস্ট ইজ নেগেটিভ, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা টিবি পেশেন্ট। আপনি ওই পেশেন্টের টিবির ওষুধ শুরু করতে পারেন। শুরু করে যদি দেখেন পেশেন্টের সিমটম ভালো হচ্ছে, ইটস অলসো ডায়াগনস্টিক অফ টিবি। ওকে, তাহলে একটা নেগেটিভ পেশেন্টের ক্ষেত্রে আপনি টিবি ওষুধ দিতে পারেন, এক্সট্রা পালমোনারি টিবি। তবে কথা আছে, সিএনএস টিবি বোনস টিবি হওয়া যাবে না। সিএনএস টিবি বোনস টিবির জন্য একটু বেশি টাইম, বেশি ডিউরেশনে দেওয়া লাগে। এবং পেশেন্টের টিবি এবং এইচআইভি আছে, এইসব পেশেন্টের ক্ষেত্রে আপনি 6 মান্থের একটা ডিউরেশনের ট্রিটমেন্ট দিবেন। 2 মান্থ হচ্ছে 4 ডোজ, মানে 4 এফডিসি, সরি 4 ডোজ বলতে 4 এফডিসি, রাইট? 4টে ড্রাগ একসাথে। আর পরে 4 মাস দুইটা, 2 4 4 2, 2 4 6, 4 2 6। ওকে, 2 মান্থ 4 এফডিসি, 4 মান্থ 2 এফডিসি। ওকে, কিন্তু যাদের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ ফেইল, ইউ হ্যাভ টু চুজ সেকেন্ড লাইন ড্রাগ। তাদের যাদের ওই যে, কিন্তু তারা কোনো রেজিস্ট্যান্স নাই, ওকে, বাট আগে ট্রিটমেন্ট নিয়েছে, ট্রিটমেন্ট ফেল করেছে, পেশেন্ট 1 মাস নিয়েছে ট্রিটমেন্ট, ভাল লাগে নাই, হাত পা জ্বালা যন্ত্রণা হয়েছে, এটা আমার ফ্যামিলির মধ্যে আছে, আমি দেখছি। 1 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর পেশেন্টের জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, পেশেন্ট আর ট্রিটমেন্ট নিবে না। ওকে, তাকে এত বোঝাই শুনে ট্রিটমেন্ট নেওয়া যায় না। ওকে, তাহলে এই যে 1 মাসের বেশি ট্রিটমেন্ট নিয়েছে, এখন যদি তার আবার টিবি হয় বা টিবি তার ইয়ে হয়, তখন আপনাকে সেকেন্ড লাইন চুজ করতে হবে। সেকেন্ড লাইনের মধ্যে নর্মালি গাইডলাইন কিছুটা চেঞ্জ এসেছে। সেটা কি? সেকেন্ড লাইন ট্রিটমেন্টের মধ্যে বিশেষ করে ওকে ওকে, এই যে মোর দেন 1 মান্থ হয়েছে, তাদের ক্ষেত্রে যেটা বলেছে, এই যে লিভোফ্লক্সাসিন অ্যাড করেছে। মানে আপনাদের নর্মালি এমবিবিএস লেভেল সেকেন্ড লাইন আসবে না, বাট টিবির গাইডলাইনে মনে রাখবেন সেকেন্ড লাইনে কিন্তু লেভোফ্লুক্সাসিন অ্যাড করা হয়েছে, লেভোফ্লুক্সাসিন। ওকে, যে কারণে দেখবেন এটা বর্তমান সময় ডাক্তারদের বিশেষ করে কুয়াকরা করে কি, কোন পেশেন্টের লাংসে কোন একটা কারণ হয়েছে, কোন একটা ইনফেকশন হয়েছে, লিভোফ্লুক্সাসিন ইউজ করে, লিভো। ওকে, ওকে গুড। এটাকে বলা হয় কি রেসপিরেটরি কুইনোলন, আপনারা জানেন কিনা যখন ফার্মাকোলজি পড়ছেন?
কুইনোলোন গ্রুপের একদম লাস্টের দিকে যেটা আছে মক্সাফ্লোক্সাসিন আর লেভোফ্লোক্সাসিন, দে আর কল্ড রেসপিরেটরি কুইনোলোন কজ দে আর ভেরি গুড ইন রেসপিরেটরি ডিজিজ, রেসপিরেটরি ইনফেকশন। এখন আপনি এই পেশেন্টকে লিভো ইউজ করে ফেলছেন, এই লিভোকে রিজার্ভ ড্রাগ হিসেবে রাখা উচিত, আদারওয়াইজ ইন ফিউচার টিবি পেশেন্টের ক্ষেত্রে লিভো কিন্তু কাজ করবে না। ওকে, তাহলে সেকেন্ড লাইন ড্রাগের ক্ষেত্রে কিন্তু লিভো অ্যাড করা হয়েছে, এটা একটু মনে রাখবেন। আমরা বলছিলাম কোনো পেশেন্টের নর্মালি 6 মাস দিব, কিন্তু কোনো পেশেন্ট যদি সিএনএস টিবি হয়, টিবি মেনিনজাইটিস হয় বা বোনস টিবি হয়, তাদের ক্ষেত্রে 12 মান্থ দিতে হবে। এখন 12 মান্থ তাহলে কিভাবে দিবেন? 12 মান্থ ওই যে 2 মান্থ 10 মান্থ, 2 মান্থ হচ্ছে 4 এফডিসি, 10 মান্থ তাদের ক্ষেত্রে 2 এফডিসি ইউজ করা হবে। ওকে, সাথে এটা একটু মনে রাখবেন, এটা অনেক সময় ভাইভাতে ধরে একটা পেশেন্টের যদি এরকম বলে থাকে যে একটা 40 কেজি পেশেন্ট, 40 কেজি ওয়েট একটা পেশেন্ট আপনার কাছে টিবি নিয়ে আসছে, আপনি তাকে যে ট্রিটমেন্টটা দিবেন আমরা কিন্তু কেজি হিসাব করে দিই, ওই যে 4 এফডিসি কয়টা ট্যাবলেট দিব, যদি কোনো পেশেন্টের 30 থেকে 37 কেজি হয়, দুইটা। এটা কিন্তু এফডিসি ফর্মুলেশন, ঠিক আছে, মানে এখানে 4টা বা 2 এফডিসি যাই থাকুক না কেন, সেই ট্যাবলেটটা ওরা কিন্তু একসাথে মেশানো থাকে। ওকে, 4 এফডিসি মানে 4টা ড্রাগ একসাথে মেশানো, 2 এফডিসি মানে দুইটা ওষুধ একসাথে মেশানো। ওকে, তাহলে যখন এরকম মেশানো থাকবে, সেই মিশানো ট্যাবলেট কয়টা দিবেন? ওকে, তাহলে যদি 30 থেকে 37 কেজি ওজন হয়, তাহলে দুইটা এফডিসি, দুইটা এফডিসি না মানে এফডিসি ফর্মুলেশনের দুইটা ট্যাবলেট, 54 কেজি পর্যন্ত তিনটা, 70 কেজি পর্যন্ত চারটা, 70 কেজির উপরে পাঁচটা। ওকে, এবং পেশেন্টকে এটা বলে দিতে হবে, সাপোজ এই পেশেন্ট টিবি পেশেন্টের ওয়েট লস থাকে, তার ওয়েট খুবই কম থাকে, সাপোজ আপনি তাকে শুরু করছেন যখন তার ওজন ছিল হচ্ছে 35 কেজি, সে যখন ফলো আপে আপনার কাছে আসছে 1 মাস পরে, তখন দেখা গেল তার ওজন হয়ে গেছে 40 কেজি। তখন এখন কিন্তু তার আগের মতো আর 2 এফডিসি মানে দুইটা ট্যাবলেট হবে না, এখন তাকে তিনটা ট্যাবলেট দিতে হবে। এই জন্য প্রতিবার যখন আপনার কাছে পেশেন্ট আসবে, ইউ হ্যাভ টু চেক হিজ অর হার ওয়েট সো দ্যাট ইউ ক্যান increase the dose or increase the number of tablet, ঠিক আছে? সো ইটস অলসো নিডেড। সো পরীক্ষার হলে এটা একটা টেকনিক, পরীক্ষা হলে অনেক সময় অনেক কিছু অ্যাপ্লাই করা যায়। যখন একটা পেশেন্টের ওয়েট বলে দিবে যে পেশেন্টের ওয়েট এইটা, আপনি এটা এখন টিবির ম্যানেজমেন্ট দেন, সো হোয়েন এভার টিচার ইজ সেইং ওয়েট, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট টিচার আপনাকে কয়টা ট্যাবলেট দিবেন সেটা জানতে চাচ্ছে, সো ইউ অলসো হ্যাভ টু রাইট দিস থিং, যে তাকে টু মানে 4 এফডিসি কয়টা ট্যাবলেট দিবেন বা এটা কয়টা ট্যাবলেট দিবেন। ওকে, এই যে এইসব কথা আমি লিখেছি, একটা পেশেন্টের 45 ছিল এখন 55 হয়ে গেছে, তাহলে কয়টা ট্যাবলেট দিবেন। স্টেরয়েড কখন দিবেন? রিমেম্বার দিস, স্টেরয়েড দেই যখন কোনো পেশেন্টের সেরাস ক্যাভিটি টিবি হয়। সেরাস ক্যাভিটি মিন্স এনি ক্যাভিটি, রাইট? পেরিকার্ডিয়াল ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটি, অ্যাসাইটিক ক্যাভিটি, পেটের পেরিটোনিয়াল ক্যাভিটি। কারণ কি, এখানে যখন টিবি হয় তখন দুইটা লেয়ার একসাথে জোড়া লেগে যেতে পারে, ঠিক আছে, যেখানে আমরা টিবির সাথে যখন এই পেশেন্টের এইসব থেকে টিবি হয় তখন আমরা স্টেরয়েড দিই। তবে দেওয়া জরুরি না, নাও দিতে পারেন, কিন্তু একটা জায়গায় আপনাকে অবশ্যই দিতে হবে, সেটা কোনটা? অ্যাড্রেনাল টিবি। রিমেম্বার দিস, অ্যাড্রেনাল টিবি, অ্যাড্রেনাল টিবি। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যখন টিবি হয়, ওকে, আপনি ভাবতে পারেন অ্যাড্রেনাল টিবি ইজ নট কমন, বাট কোনো পেশেন্টের যদি পেরিটোনিয়াল টিবি হয় মানে অ্যাবডোমিনাল টিবি টিবি হয়, তাদের ক্ষেত্রে অ্যাড্রেনাল টিবিও কিন্তু হতে পারে। ওকে, এখন অ্যাড্রেনাল টিবিতে অবশ্যই স্টেরয়েড দিতে হবে, অবশ্যই স্টেরয়েড দিতে হবে, আদারওয়াইজ ওই পেশেন্টের আপনি এন্টি টিবি শুরু করবেন, পেশেন্ট শকে চলে যাবে। দিস ইজ কল্ড অ্যাড্রেনাল ক্রাইসিস। ওকে, হাউ ইট হ্যাপেন্স, হাউ ইট হ্যাপেন্স, এটা হয় সাপোজ কোনো পেশেন্টের টিবি আছে, সেটা কোথায় আছে? অ্যাড্রেনাল টিবি। ওকে, এখন যখন পেশেন্টের টিবি হয়, তখন বডিতে সব ইমিউনিটি সিস্টেম গুলো তো ডাউন হয়ে যায়, ইমিউন সিস্টেম কাজ করতে পারে না, তার বডির ডিমান্ডটা কম থাকে, রাইট? বডির ডিমান্ড কম থাকে। তো এই যে ডিমান্ড কম থাকে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি আসে? স্টেরয়েড আসে, স্টেরয়েড, রাইট? আপনি জানেন কর্টিকোস্টেরয়েড, মিনারেলোস্টেরয়েড, মানে কর্টিকোস্টেরয়েড, মিনারেলোস্টেরয়েড, আই মিন অ্যালডোস্টেরন আসে, তারপর হচ্ছে বিভিন্ন কর্টিসল আসে। তো এই কর্টিসল গুলো কিন্তু আমার বডির মেটাবলিজমে কাজে লাগে, রাইট? তাহলে এই পেশেন্টের যখন টিবি হয়েছে, বডির ইমিউন সিস্টেম গুলো সব ফল করেছে, ইমিউন সিস্টেম গুলো ডাউন হয়ে গেছে, তার বডির ডিমান্ড কমে গেছে, তখন এই অ্যাড্রেনাল টিবিতে যে অল্প অল্প স্টেরয়েড রিলিজ হচ্ছিল, সেই স্টেরয়েড তার বডি মেনটেনেন্স করতে পারতেছিল, যে অল্প স্টেরয়েড রিলিজ হচ্ছিল। এখন এখন আপনি তাকে এনটিটিভি দিলেন, তার বডির ইমিউন সিস্টেম গুলো বুস্ট আপ হবে, রাইট? ইমিউন সিস্টেম গুলো বুস্ট আপ হবে, তখন বডির ডিমান্ড বেড়ে যাবে। এই যে ডিমান্ডটা বেড়ে গেল, এই যে আগের থেকে যে অল্প অল্প স্টেরয়েড রিলিজ হচ্ছিল, এই অল্প অল্প স্টেরয়েড দিয়ে এই ডিমান্ড মেনটেন হবে না, পেশেন্ট অ্যাড্রেনাল ক্রাইসিস চলে যাবে, পেশেন্ট একদম শকে চলে যাবে, বিপিটিভি সব ফল করবে। এই কারণে যদি কোনো পেশেন্টের অ্যাড্রেনাল টিবি হয়, স্পেশালি বাইল্যাটারাল, মানে ইউনিল্যাটারাল হলে একটা কিডনি ম্যানেজ করে নেবে, বাট যখন বাইল্যাটারাল হবে, ইউ হ্যাভ টু গিভ স্টেরয়েড ফার্স্ট, স্টেরয়েড দিয়ে তার
বডির একটা কি একটা রিজার্ভ বাড়ায় রাখলেন। এখন যদি তার বডিতে ওই যে এনটিটিভি শুরু করেন, বাড়ি ইমিউনিটি বেড়ে গেল, ওই এস্টারটাকে সাপ্লাই দিবে, পেশেন্ট অ্যাডেনাল ক্রাইসিস হবে না। সো টিবি পেশেন্টের ক্ষেত্রে এস্টার অ্যাড করার একটা মাত্র যদি ইন্ডিকেশন হয়, দ্যাট ইজ অ্যাডেনাল টিবি, এন্ড ইট ইজ বাইল্যাটারাল অ্যাডেনাল টিবি। এনি কোশ্চেন ফ্রম হিয়ার? আর বাকিগুলো সিএনএস, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। প্রাইমারি টিবি অনেক জায়গায় হতে পারে। এই যে দেখেন এক্সট্রা পালমোনারি টিবিতে আমি লিম্ফ নোডটা লাস্টে যেটা রাখা উচিত হয় না, তবে পুরোটাকে আমি বোল্ড করে দিয়েছি, সো দ্যাট অনেকে মানে এটা মিস না করে। ওকে, বাট এক্সট্রা পালমোনারি টিবি বললে আমি এটা থার্ড এডিশন আমাদের আসতেছে আর কি, এটাকে লিম্ফ নোডটাকে আমি প্রথমে নিয়ে আসবো, কারণ লিম্ফ নোড ইজ দ্য মোস্ট কমন সাইট অফ এক্সট্রা পালমোনারি টিবি। সো আগে বলবেন লিম্ফ নোড, এরপরে বলবেন হচ্ছে পুলুরা, কারণ এই দুটা বললে আলটিমেটলি আর কিছু শুনতে চায় না। টিবি কোথায় হয় না? ওকে, হার্ট, স্ক্রোটাল, প্যানক্রিয়াস, কিছু জায়গা আছে, থাইরয়েড গ্ল্যান্ড। এখানে আগে কেন ডট দেওয়া হয় না, এই জন্য আমি, ওকে, থাইরয়েড গ্ল্যান্ড। যদি কোনো পেশেন্টের টিবির ওষুধ শুরু করার পেশেন্টের জন্ডিস ডেভেলপ করলো, তখন কি করবেন? সব এন্টি টিবি গুলো বন্ধ করবেন। তাহলে কি তার টিবির ট্রিটমেন্ট করবো না? করবো। আস্তে আস্তে শুরু করব। আমাদের 4টা এন্টি টিবি ড্রাগ আছে, এর মধ্যে যেটা সবচেয়ে কম হেপাটোটক্সিক ওটা দিয়ে শুরু করব। আর অনেক সময় বলা হয় হাফ ডোজে শুরু করতে, 1/3 ডোজে শুরু করে আস্তে আস্তে বাড়াইতে। আর আপনাদের লেভেলে মনে করবেন আমি কি লিখেছি আপনাদের জন্য? ওকে, লিখেছি যে সব টিবির ওষুধ বন্ধ করবেন, লিভার ফাংশন টেস্ট করবেন, মেক শিওর যেটা আসলে ড্রাগের কারণ হচ্ছে, অন্য কোনো কারণ হচ্ছে না। ঠিক আছে? এবার পেশেন্টের হলো হেপাটাইটিস এর ট্রিটমেন্ট করবেন যতক্ষণ না পর্যন্ত বিলিরুবিন নরমাল আসে। এরপর আস্তে আস্তে কম হেপাটোটক্সিক, আমি ইথামবিউটল দিয়ে আস্তে আস্তে শুরু করতে হবে। ইথামবিউটল দেন, তারপর বলছে হাফ ইথামবিউটল দিতে হবে, অল্প মানে অর্ধেক ডোজে শুরু করতে হবে। করে 3 থেকে 7 দিন পর এসজিপিটি চেক করতে হবে। 2 সপ্তাহ পর নর্মাল হলে ফুল ডোজ দিবেন। ওকে, এটা আপনার করে নিন। ওকে, এই ট্রিটমেন্টের বই কিছু অ্যাডভাইস করা লাগবে। ওষুধগুলো অবশ্যই খালি পেটে খাওয়া লাগবে। ওষুধ খেলে আপনারা জানেন ইয়েলো কালারেশন অফ স্কিন হতে, ইয়েলো কালারেশন অফ ইউরিনেশন হতে পারে। মানে কান্নার মানে চোখের পানি টানি গুলো কমলা কালার হয়ে যেতে পারে। এটা পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে যে ইউ মে হ্যাভ দিস থিংস, সো ইটস এ অ্যাকচুয়ালি সাইড ইফেক্ট অফ দিস ড্রাগ, সো ডোন্ট মানে ফ্রাইটেন্ড অফ দিস, এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এসব কথা বলে নেবেন। আর একটা জিনিস, টিবি পেশেন্টের ক্ষেত্রে সরকারি হসপিটাল গুলোতে যেটা হয়, তারা হচ্ছে এ অ্যাড করে না, ভিটামিন বি সিক্স অ্যাড করে না। আপনারা জানেন আইসোনিয়াজেড কি করে, বডি থেকে ভিটামিন বি সিক্স কে মেটাবলিজম করে দেয়, ভিটামিন বি সিক্স কে বডি থেকে বের করে দেয়। এবং বডিতে ভিটামিন বি সিক্স যদি কমে যায়, ওই পেশেন্ট কি ডেভেলপ করে? পেরিফেরাল নিউরোপ্যাথি, হাত পা চিন চিন ঝিনঝিন করবে। আই স লটস অফ পেশেন্ট হ্যাভিং দিস টাইপ অফ কমপ্লেইন্স। পেশেন্টের এনটিটিভি শুরু করেছে, পেশেন্টের হাত পা চিন চিন ঝিনঝিন করে, পেশেন্ট ওষুধই বন্ধ করে দেয়। কিন্তু এটা পেশেন্টকে বলে দেওয়া উচিত যে আপনাকে এই ওষুধটা দেওয়া হচ্ছে, এবং পেশেন্টকে প্রেসক্রাইবও করা উচিত। বাট দেখা যায় উপজেলা লেভেলে হসপিটালে তারা শুধুমাত্র এনটিটিভি ড্রাগ গুলো দিয়ে দেয়। বাট আপনাদের লেভেল এটা জেনে রাখেন, যদি কোনো পেশেন্ট এনটিটিভি দেন, you have to prescribe vitamin B6, otherwise this patient will complain tingling numbness, I mean peripheral neuropathy feature, তখন পেশেন্ট টিবির ওষুধ বন্ধ করে দিবে। ওকে, সো রিমেম্বার ওয়ান থিং, whenever you are prescribing anti-TB to any patient, please add vitamin B6। ঠিক আছে? ওকে, মিলিয়ারি টিবি মানে এই যে এটাও বুঝতে পারেন না, এই জন্য আমি অনেক এটা কি করেছি, এটা ছবি সহ দিয়ে দিয়েছি। মিলেট, মিলেট মানে ভুট্টার দানা। এরকম ভুট্টার দানার মতো মনে হচ্ছে না? অনেকগুলো ভুট্টার দানা। লাংস এর মধ্যে যদি এরকম অনেকগুলো ভুট্টার দানা দেখেন, ইট ইজ কল্ড মিলিয়ারি এক্সরে। দেখেন এখানে অনেকগুলো এরকম দানা দানা মনে হচ্ছে না? সো এটা দেখা মানে মিলিয়ারি টিবি বলা যাবে না, এটা বলতে হবে মিলিয়ারি মটলিং। এখন আপনি বলতে পারেন কেন আমি মিলিয়ারি টিবি বলতে পারবো না? কারণ এরকম একটা পাইলে এই পেশেন্টের টিবি আপনি বলতে পারবেন না, কারণ আরো অনেক কারণ আছে। এটা একটা ম্যালিগনেন্সি পেশেন্ট এরকম হতে পারে, সার্কোইডোসিস, হ্যাঁ হতে পারে, নিউমোকোনিওসিস হতে পারে, আর এরকম অনেকগুলো কারণ আছে যেই কারণে এরকম একটা ফিচার আসতে পারে। ঠিক আছে? কিন্তু আপনি তো পড়ছেন আহ ম্যালিগনেন্সিতে হলে ইয়ে পাওয়া যায়, ক্যানন বল বড় বড় পাওয়া যায়। চলেন ছবিটা একটু দেখে। ওকে, হোয়ার ইজ মাই 5 মিনিটস? ওকে, এটা রেখেছি আমি, তাই না? রেখেছি তো। ক্যানন বল রাখি নাই আমি, ক্যানন বল। ওকে, না ক্যানন বল মনে হয় রাখি নাই, কারণ ওকে এটা রাখতে হবে। কারণ ক্যানন বল অন্য জায়গা থেকে দেখাইতে হবে।
ইয়েস, দেখেন এখানে পেশেন্টের লাংস এর মধ্যে কতগুলা বল বল মনে হচ্ছে, রাইট? হোয়াট ইজ দ্যাট? কেন অনেকগুলো বল বল মনে হচ্ছে না? সো ইট ইজ কল্ড ম্যালিগন্যান্সি, মেটাস্টাসিস। যে কোনো একটা জিনিস যদি প্রাইমারি টিউমার হয় একটা জায়গাতে অরিজিন হয়, যখন মেটাস্টাসিস হয় তার মানে সে রক্তের মধ্যে সারা জায়গায় ছড়ায় যায়, ঠিক আছে? এটা হলো একটা ক্যানন বল। ক্যানন মানে হচ্ছে কামানের গোলার মতো, রাইট? ওকে। এখন ওই মিলিয়ারি টিবিতে কেন আমি এটাকে বলতেছি, কারণ এটা একটা, এটা যদি একটা টিবি হতো, এটা যদি একটা টিবি হয় তাহলে এটা সাইজ আর বড় হবে না, এটা সবসময় সাইজ এরকম থেকে যাবে। কিন্তু যেটা ম্যালিগন্যান্সি হয়, আমরা জানি ম্যালিগন্যান্সিতে আনকন্ট্রোল সেল গ্রোথ হয়। তাহলে যে মেটাস্ট্যাটিক যে পার্টিকেলটা এরকম আসছে অনেকগুলা, তারা এখন আস্তে আস্তে গ্রো করা শুরু করবে না, তখন প্রথম স্টেজ এরকম হলে আস্তে আস্তে তার বড় হয়ে যায়, ঠিক আছে? এই কারণে এটাকে ডিরেক্টলি দেখে মিলিয়ারি টিবি বলা যাবে না, এটাকে বলা হবে মিলিয়ারি মটলিং। আপনি যখন এটাকে মিলিয়ারি মটলিং বলবেন, বিলিভ মি, নেক্সট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ডিডি অফ দিস এক্সরে, আর হোয়াট ইজ দ্য ডিডি অফ মিলিয়ারি মটলিং। সো ভাইবার খেলাটা এখানে, আপনি একটা কোশ্চেন করবেন and you are inviting your teacher for next question, so teacher will ask the next question, what will be the DD? ওকে, আমি কি লিখেছি এখানে? ওকে, এই যে ডিডি, মিলারি টিবি হতে পারে, সার্কোইডোসিস বা নিউমোকোনিয়াসিস, ম্যালিগন্যান্সি হতে পারে, ঠিক আছে? তাহলে ম্যালিগন্যান্সির ইনিশিয়াল স্টেজে মিলারি মডেলিং থাকে, এরপর তারা ক্যানন বল হয়ে যায়, কারণ কি তারা সেল গ্রো করে, ঠিক আছে? ওকে, এখান থেকে আর বলবো না, চলেন এখন আমাদের শীটে চলে আসি। এই জিনিসটা একটু জানা দরকার, সেটা হলো একটা পেশেন্টের কি কি সাইড এফেক্ট গুলো হয়, ঠিক আছে? আইসোনিয়াজিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, এটা আপনাকে বলতেই হবে। আইসোনিয়াজিটির ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি হয় কারণ বডিতে ভিটামিন বি সিক্স গুলো বের করে ফেলে। অল অল অলমোস্ট সবাই করে হেপাটাইটিস, দেখেন এটা হেপাটাইটিস, এটা হেপাটাইটিস, এটা হেপাটাইটিস, এই হেপাটাইটিস করে না। যে কোনো পেশেন্ট হেপাটাইটিস ডেভেলপ করলে আগে আমরা এটা দিয়ে শুরু করি। ওকে, আইসোনিয়াজিকে তো অবশ্যই কিন্তু এর কথা বলতে হবে, ভিটামিন বি সিক্স এর কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি সেটা বলতে হবে। রিফ্যাম্পিসিন হেপাটাইটিস করে, সাথে ওই যে ওকে, হেপাটাইটিস এটা মোস্ট কমন, এটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। পাইরিজিনামাইড সেটা কি করে, হাইপার ইউরেসিয়া করে, গাউট করতে পারে, এটা অবশ্যই বলতে হবে। পাইরিজিনামাইড অবশ্যই হাইপার ইউরেসিয়ার কথা বলতে হবে। মানে ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই ইউরিক অ্যাসিড বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়ে আলটিমেটলি চেক আউট করে, ঠিক আছে? ইথামবিউটালের ক্ষেত্রে রেড টলবিটাল নিউরাইটিস, ইথামবিউটাল আমি বলি যে ই দিয়ে মনে রাখবেন, আই, তার মানে সে চোখে দেখতে সমস্যা করে, রেড টলবিটাল নিউরাইটিস করতে পারে, ঠিক আছে? থাম বিউটল, থাম মানে থাম, যে কোনো এটাকে বলা হচ্ছে একটা স্ট্যাটিক ড্রাগ, মানে অল অল এন্টিটিভ ড্রাগ আর সাইডাল ড্রাগ, কি ড্রাগ? সাইডাল, যে সাইড করে, একদম সাইজ করে ফেলে, মেরে ফেলে ব্যাকটেরিয়াকে, এক্সেপ্ট দিস ইথাম বিউটাল, এটা থামায় দেয়। ওকে, বিউটাল মানে সে বালবাল নিউরাইটিস করে। আরেকজন আছে স্ট্রেপ্টোমাইসিন, এটাকে এখন বাদ দেওয়া হয় কারণ এটার এত বেশি সাইড ইফেক্ট, সে 8 নম্বর নার্ভকে ড্যামেজ করে ফেলে, দ্যাটস হোয়াই ইট ইজ অ্যাকচুয়ালি এখন আর ইউজ করা হয় না। ওকে, চলুন আমরা এখন আমাদের শীটে চলে যাই। ওকে, সো আলটিমেটলি এটাই হলো আপনাদের পড়ানোর উদ্দেশ্য, সো দ্যাট ইউ হ্যাভ এ কনক্রিট প্রিপারেশন ফর ইউর রিটেন অ্যান্ড ফর ইউর লং টেস্ট। ওকে, তো যখন একটা পেশেন্ট আপনাকে বলবে একটা পালমোনারি টিবির ম্যানেজমেন্ট লিখতে, আপনাকে অবশ্যই হিস্ট্রি থেকে শুরু করতে হবে। যদি একটা লং টেস্ট থাকে অবভিয়াসলি ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য হিস্ট্রি। তাহলে একটা টিবি পেশেন্টের ইউ হ্যাভ টু আস্ক ভেরি ফার্স্ট যে আপনার বাড়ি কই। বাংলাদেশে তো অবশ্যই, বাংলাদেশের যে কোনো জায়গায় মানে এন্ডেমিক। ওকে, তাহলে পেশেন্টের এক্স জিজ্ঞাসা করতে হবে, এস কেন, কারণ এটা কম বয়স এবং বেশি বয়সে হতে পারে। সেক্স জিজ্ঞাসা করতে হবে, সেক্সের সাথে কি সম্পর্ক। ওকে, ছেলে মানুষদের ক্ষেত্রে হতে পারে কারণ তারা একটু বাইরে ঠারে থাকে এরকম আর কি। অকুপেশন, সে এমন ওভার ক্রাউডিং জায়গায় কাজ করে কিনা, সোসিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, ইউ হ্যাভ টু আস্ক দিস থিং ফার্স্ট। দেন সিমটমস, কাপ থাকবে, হিমোপ্টাইসিস থাকতে পারে, ফিভার, নাইট সোয়েটস, ওয়েট লস, ফ্যাটিক, চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে। যদি পুরো ডিপ্রেশনে হতে হয় তবে মিলিয়ারি টিবির ক্ষেত্রে হয়। পেশেন্টের পাস্ট মেডিকেল হিস্ট্রি, পেশেন্ট আগে টিবি হয়েছিল কিনা বা টিবি ট্রিটমেন্ট পেয়েছিল কিনা, পেশেন্টের পরিবারে কারো টিবি আছে কিনা, বা পেশেন্ট ইমিউন কম্প্রোমাইজড কিনা, মানে এইচআইভি, ডায়াবেটিক কিংবা স্টেরয়েড ইউজ করেছে কিনা। আপনি যদি স্টেরয়েডটাকে এখানে নিয়ে আসতে চান, আপনাকে মেডিকেশন হিস্ট্রির মধ্যে অবশ্যই স্টেরয়েডের কথা আনতে হবে। ফ্যামিলি হিস্ট্রি তো বললাম, পেশেন্ট সোসিও ইকোনমিক কন্ডিশন কেমন, পেশেন্ট অ্যালকোহল নেয় কিনা, স্মোকিং করে কিনা, কোনো ড্রাগ অ্যাবিউজ করে কিনা। ড্রাগ হিস্ট্রি কই, ড্রাগ হিস্ট্রি লাগবে। সেই ড্রাগ হিস্ট্রি কি কি, পেশেন্ট স্টেরয়েড নিছে কিনা, পেশেন্ট হচ্ছে কোনো ইমিউন কম্প্রোমাইজ কোনো কিছু নেয় কিনা, আই মিন এন্টি রিউমাটোলজিক্যাল যে ড্রাগ গুলো আছে, ডিএমআরডি যেগুলো আছে, ডিএমআরডি, এগুলো কিন্তু ইমিউন কম্প্রোমাইজ করে, এগুলো সে নেয় কিনা, ঠিক আছে?
I mean any immune compromised drug. Okay. পেশেন্টের আদার ডিজিজ যখন ছিল, কোমরবিডিটি যখন জিজ্ঞেস করা হয়েছে, ইমিউন কম্প্রোমাইজেশন, এইচআইভি, তখন এখানে পেশেন্টের রিউমাটোলজিক্যাল ডিজিজ আছে কিনা সেটাও জিজ্ঞাসা করতে হবে। কারণ কি? কারণ এই পেশেন্টের যদি রিউমাটোলজিক্যাল ডিজিজ থাকে, তখন সে এটার কারণে কোনো ট্রিটমেন্ট পাই থাকে কিনা, বিশেষ করে ডিএমআইডি টাইপের পাই থাকে কিনা, কিংবা পেশেন্টের ক্রোনস ডিজিজ মানে ক্রনিক কোনো ডিজিজ আছে কিনা সেটাও জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, এখন জেনারেল এক্সামিনেশন আসেন, পেশেন্ট দেখে তো তার ওয়েট লস থাকবে, ক্যাকেকশিক থাকবে, ফিভার থাকতে পারে, তবে খুব বেশি না, কম থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে। ওকে। পেশেন্টের এনিমিয়া থাকতে পারে, কারণ এনি ক্রনিক ইনফেকশন, এবং পেশেন্ট অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, সো পেশেন্ট খেতে পারে না, সো এনি ক্রনিক ইনফেকশন ক্যান কজেস অ্যানোরেক্সিয়া, আর অ্যানোরেক্সিয়া কোনো পেশেন্ট খাবে না। ইভেন এ ক্রনিক ডিজিজ ক্যান কজেস এনিমিয়া ডিরেক্টলি। ওকে। পেশেন্ট সাইনাস থাকতে পারে, আর এটা বলা দরকার নেই, অ্যাডভান্স স্টেজে সাইনাস থাকতে পারে, এটা আমরা বলবো না। লিম্ফ নোড গুলো ফুলে থাকতে পারে, বিশেষ করে সার্ভাইকাল সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড গুলো ক্লাবিং থাকতে পারে, এটা আমরা বলবো না। ক্লাবিং অনেক পরে, ব্রঙ্কিয়াক্টাসিস হয়ে তারপর, এটা আমরা বলবো না। সিস্টেম এক্সামিনেশন, সো সিস্টেমে প্রথমে ইন্সপেকশন, তার চেস্ট অ্যাসিমেট্রিক থাকতে পারে, যে সাইডে দেখা যাবে ফাইব্রোসিস হয়ে গেছে ওই সাইড গুলো ঠিক মতো মুভমেন্ট না করতে পারে, রেস্ট্রিকশন থাকতে পারে, ঠিক আছে। পেশেন্ট এক্সারসাইজ মাসেল ইউজ করতে পারে ইন কেস অফ মানে সিভিয়ার ক্ষেত্রে, ব্রঙ্কিয়াক্টাসিস হয়ে গিয়ে তারপরে। যদি আপনি পালপেশন করেন, ও পাশে চেস্ট এক্সপানশন গুলো কম থাকবে। আপনি যদি হচ্ছে ভোকাল ফেমিটাস করেন, তখন পেশেন্টের কনসিডারেশন উপরে ভোকাল ফেমিটাসটা বেশি থাকতে পারে, যদি পুলার ইফিউশন হয়ে যায় ওখানে আপনি ডিক্রিজ পাবেন। এটাকে ট্যাকটাইল না বলে এটাকে ভোকাল ফেমিটাস বলে। ভোকাল ফেমিটাস। পারকাশন ডালনেস, ওই যে কনসিডারেশন উপরে ডালনেস পাবেন, পোলার ইফিউশন উপরে ডালনেস পাবেন। যদি নিউমোথরাক্স ডেভেলপ করে সেক্ষেত্রে আপনি পাবেন, বাট নিউমোথরাক্স আপনার একটি অ্যাডভান্স কেস, এই কথাগুলো না বললেও চলবে। যদি আপনি ডিফেন্ড করতে পারেন, ইউ মে সে দ্যাট। অসকালটেশন করে আপনি বেড সাউন্ড, যেহেতু আমরা আগের দিন বলে আসছি, বেড সাউন্ড কি হবে, বঙ্কেল হবে, মানে বঙ্কেল মানে তো বেড সাউন্ড বেশি পাবেন, ঠিক আছে। ক্র্যাকলস পাবেন যদি ফাইব্রোসিস বা ক্যাভিটি হয়ে যায়। যদি ফুলার ইনফেকশন হয় ওখানে আপনি বেড সাউন্ড পাবেন না। যদি এন্ডোবেঙ্কেল এইসব জায়গায় টিভি হয় তখন হুইস পাবেন বা স্টার্টার পাবেন। স্টার্টার কখন, যদি আপার এয়ারওয়েতে হয় তখন স্টার্টার পাওয়া যাবে, যদি লোয়ার এয়ারওয়েতে হয় তাহলে হুইস পাবেন, ঠিক আছে। সো ইট ইজ সিমটমস। আমি বারবার বলি, আপনারা যখন রিটেনে লিখবেন ওই সাইন সিমটম দিয়ে লিখেন না, আপনার হিস্ট্রি দিয়ে এইভাবে শুরু করবেন। ওকে। সো ইট উইল বি প্রিপারেশন ফর লং টেস্ট এন্ড রিটেন অলসো। ওকে। নাও ইনভেস্টিগেশন। সো আমরা ইনভেস্টিগেশন ওই ফরম্যাট, টু কনফার্ম দ্য ডিজিজ, টু ডিফারেন্সিয়েট উইথ ডিফারেন্ট আদার ডিডি, এবং পেশেন্টের রিস্ক ফ্যাক্টরের কারণে বা কি কারণে ডিজিজটা হয়েছে সেরকম কিছু টেস্ট, এই ডিজিজ কারণে কি কমপ্লিকেশন হতে পারে সেই টেস্ট, আমি যে ট্রিটমেন্ট দিব সেই ট্রিটমেন্টের কারণে কোনো ঝামেলা হতে পারে কিনা, বা ট্রিটমেন্ট দিব তার অন্য অর্গান ভালো আছে কিনা, এই টেস্ট। সো লেটস স্টার্ট। আমরা স্পুটাম করি, আমরা কি করি, স্পুটাম ফর এএফবি। এই এএফবিটা কি করি আমরা, জিল স্টেইন দিয়ে আমরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাসটা খুঁজে বের করি। কালচারটা নরমালি করা হয় না, ঠিক আছে। তো এই যে কালচার মিডিয়া বা এই দুইটা আপনি না করলেও চলবে, বা এটা না লিখলেও চলবে, কারণ এটা আমাদের দেশে বা এখন বর্তমানে করা হয় না। সবচেয়ে বেশি করা হয় কোনটা, জিন এক্সপার্ট, এটা আপনাকে অবশ্যই বলতে হবে। সেটা টিবি এবং রিকম্পিসের রেজিস্ট্যান্ট খুঁজে বের করতে পারে। এইসব এগুলি অ্যাডভান্স, এগুলো আপনার দরকার নেই, এটা অবশ্যই আপনার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তবে কেউ পছন্দ করলে বলতে পারেন। একটা এক্সরে করে আপনার ক্যাভিটি সে কনসিডারেশন ফাইব্রোসিস আছে কিনা দেখবেন। সিস্টেক সিটি চেস্ট এটা নরমালি দরকার নেই, যদি কোনো পেশেন্ট এক্সরে দেখে আপনার ঠিকঠাক মতো মনে হয় তখন আপনি সিটি করতে পারেন। পেশেন্টের অন্য ডিডি, আমাদের এটা ডিডি কি, একটা টিবি পেশেন্টের ডিডি কি, ম্যালিগন্যান্সি, রাইট, আর লাংসের কোনো নিউমোনিয়া বা লাংসের কোনো কনসিডারেশন অলসো ডিডি, যেখানে কি করতে হবে, একটা ব্রঙ্কোস্কোপি উইথ ব্রঙ্কালভুলার ল্যাভেজ, ল্যাভেজ দিয়ে আলটিমেটলি ভিতর থেকে কি করে, কোন পেশেন্ট যখন থুতু তুলতে পারে না, মানে স্পুটাম করতে পারে না, তখন ব্রঙ্কালভুলার ল্যাভেজ দিয়ে ওটা পরীক্ষা করতে হয়। পুলার ফ্লুইড স্টাডি করতে পারেন, যদি কোনো পেশেন্টের মানে পুলার থাকে তখন ওখান থেকে যদি এডিএ বেশি পান, ইটস সাজেস্টিভ অফ টিবি, যদি লিম্ফোসাইট কাউন্ট বেশি পান, ইটস সাজেস্টিভ অফ টিবি। টিবাকুলন টেস্ট করতে পারেন, এটা ল্যাটেন্ট টিবি খুঁজে বের করার জন্য। ইন্টারফেরন করতে পারেন, এটা হচ্ছে মন্টোক্সটের বা মন্টুর টেস্টের অল্টারনেটিভ, এটা অলসো ফর ল্যাটেন্ট টিবি। পেশেন্টের কজ বা প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো খুঁজে বের করার জন্য কি করতে পারেন, এইচআইভি করতে পারেন, কারণ এইচআইভি পেশেন্ট হতে পারে। ডায়াবেটিক্স টেস্ট করতে পারেন, কারণ হতে পারে। পেশেন্টের নিউট্রিশন লেভেল দেখতে পারেন, কারণ পেশেন্টের ম্যালনুরিশ পেশেন্টের ইনক্রিজ রিস্ক অফ টিবি। তো দেখেন, এইগুলো যখন আপনার মাথায় সেট আপ থাকবে, যখন আপনি পয়েন্ট পয়েন্ট করে লিখবেন, আপনার মানে একটা মানে কি বলবো এটাকে,
আপনি একটু মেন্টালি বুস্ট আপ থাকবেন যে আমি না পড়লেও অনেক কিছু এরকম চিন্তা ভাবনা করে লিখতে পারবো, রাইট? এই ফরম্যাটটা মাথায় ঢুকে নেবেন। পেশেন্টের সিভিয়ারিটি, ওকে, লিভার ফাংশন টেস্ট দেখা লাগবে, কারণ ম্যাক্সিমাম ড্রাগ আর হেপাটোটক্সিক ড্রাগ। সো ইফ ইউ মেনশন দ্যাট আই ওয়ানা চেক লিভার ফাংশন টেস্ট ইন টিবি পেশেন্ট, এবং ব্র্যাকেট লিখে দিলেন ম্যাক্সিমাম ড্রাগ আর হেপাটোটক্সিক ড্রাগ, সো টিচার উইল আন্ডারস্ট্যান্ড যে আপনি এটা বুঝে শুনে পড়েছেন। রেনাল ফাংশন টেস্ট দেখবেন, কারণ টিবি ড্রাগ ইজ অলসো নেফ্রোটক্সিক। আপনি একটা ইসিজি করবেন, ওকে, কারণ ফ্লুরোকুইনোলোন, যেগুলো মানে মাল্টি রেজিস্ট্যান্স পেশেন্টের ক্ষেত্রে ফ্লুরোকুইনোল কি করে, কিউটি প্রলঙ্গেশন করে। দুইটা ড্রাগ আছে যারা কিউটি প্রলঙ্গেশন করে, একটা হচ্ছে কিউটি ফ্লুরোকুইনোলন, একটা হচ্ছে ম্যাক্রোলিডস, মানে অ্যাজিথ্রো এরাইথ্রো ক্যালারিথ্রো, এরা আর কুইনোলন, এই দুজন হচ্ছে কিউটি প্রলঙ্গেশন করে মানে অ্যান্টিবায়োটিকের মধ্যে। যে কারণে এই দুইটা ড্রাগ যখন বুড়া মানুষদের ক্ষেত্রে দিব অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। এই দুইটা ওষুধ যখন কোনো হার্ট পেশেন্টের ক্ষেত্রে দিব অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, কারণ দে ক্যান কজ কিউটি প্রলঙ্গেশন এন্ড দে ক্যান কজ অ্যারিথমিয়া। এনি কিউটি প্রলঙ্গার, বুঝলেন তো? কিউটি প্রলঙ্গার মানে আপনার তো অনেক, এটা হচ্ছে পি ওয়েভ, পি, এটা হচ্ছে কিউ আর এস টি, রাইট? এটাকে বলে কিউ টু সেগমেন্ট, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত বলে কিউটি ইন্টারভাল। তাহলে যখন এটাকে অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে প্লাটো ফেজ, তাই না? প্লাটো ফেজ। তাহলে এনি কিউটি প্রলঙ্গার, যখন কোনো পেশেন্টের এটা প্রলং হয়ে যাবে তখন তার প্লাটো ফেজ লম্বা হয়ে যাবে। যখন প্লাটো ফেজ লম্বা হয়ে যাবে তখন কি হয়, ওই ওই ফাঁকে বডিতে বেশি বেশি করে ক্যালসিয়াম ঢুকে গিয়ে আলটিমেটলি পেশেন্ট কি করতে পারে, অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে এনি কিউটি প্রলঙ্গার ক্যান কজেস অ্যারিথমিয়া। এটা আমাদের কার্ডিওলজি চ্যাপ্টার আর ক্লিয়ার করবো আমরা। তাহলে এটা যখন কুইনোলন ইউজ করবেন, যে কোনো ক্ষেত্রে যখন আপনাকে মনে হবে যে আপনি কুইনোলন ইউজ করতে যাচ্ছেন তখন এটা আপনার মাথায় থাকতে হবে। ইএমআরআই করতে পারেন যদি পেশেন্ট আপনি টিবি মেনিনজাইটিস বা টিবি এনকেফালাইটিস না, টিবি মেনিনজাইটিস সাসপেক্ট করেন। অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করেন, কারণ অনেক সময় আল্ট্রাসাউন্ড মানে টিবি টিবি ইসে হতে পারে আর কি, অ্যাবডোমেন ইনভলভ হতে পারে। বেসলাইন একটা সিবিসি করবেন, কারণ পেশেন্ট এনিমিয়া লিউকোসাইটোসিস আছে কিনা সেটা দেখার জন্য। কেন এনিমিয়া করবেন? কারণ ড্রাগ গুলা, মনে করবেন কোনো পেশেন্ট কত দ্রুত সুস্থ হবে সেটা নির্ভর করে তার বডিতে কতটুকু ব্লাড আছে। কারণ যত বেশি ব্লাড থাকবে সে তত বেশি আপনার ইয়ে টেনে নিয়ে যাবে, ড্রাগ গুলো টেনে নিয়ে যেতে পারবে। কারণ ব্লাড যদি না থাকে ড্রাগ নিয়ে যাবে কেডা, রাইট? এনিমিয়া থাকলে, হাইপো অ্যালবুমিনিমিয়া থাকলে পেশেন্টের যে কোনো ডিজিজ ঠিক হতে সময় লাগে। ইএসআর করবেন, আচ্ছা ইএসআর আমার দরকার ওখানে বলি না ইএসআর, কারণ এটা ডিজিজের সিভিয়ারিটি বোঝা যায় এটা দিয়ে। ইএসআর সিআরপি, এটা একটা ইনফ্লামেটরি মার্কার। সিরাম ইউরিক অ্যাসিড করবেন, কারণ পেশেন্টে আপনি পাইরিজিনামাইড দিচ্ছেন। সো আগে থেকে যদি পেশেন্টে গাউট থাকে, আগে যদি পেশেন্ট ইউরিক লেভেল বেশি থাকে, এটা দিলে আলটিমেটলি পেশেন্ট গাউট অ্যাটাক হয়ে যাবে, রাইট? এইভাবে একটু চিন্তা করবেন। পেশেন্ট ম্যানেজমেন্ট করার জন্য পেশেন্টের ড্রাগ সেন্সিটিভিটি আছে কিনা বাইরে দেশে টেস্ট করে, ঠিক আছে? পেশেন্টের কোনো ড্রাগের সেন্সিটিভিটি আছে কিনা, এবং পেশেন্টের অনেক সময় আমরা হচ্ছে এম্পিরিক্যাল থেরাপি হিসেবে টিবি দিতে পারি, এটা বলা দরকার। ড্রাগ সেন্সিটিভিটি এটা বলা দরকার। ওকে, সো দিস ইজ দ্য ইনভেস্টিগেশন, রাইট? ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টে রাখছিলাম অ্যাকুট ম্যানেজমেন্ট আর ক্রনিক ম্যানেজমেন্ট। যদি টিবি পেশেন্টের ক্ষেত্রে ওই অ্যাকুট আর ক্রনিক কি, রাইট? অ্যাকুট কিছু আসতে পারে, নিউমোথ্রাক্স আসতে পারে, বাট আপনার অ্যাকুট বলার দরকার নেই। টিবি পেশেন্টকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটা আমার আপনি এভাবে লিখতে পারেন। যদি পেশেন্ট নিউ স্মিয়ার পজিটিভ হয় অথবা নেগেটিভ হয়, আপনি ক্যাটাগরি 1 দিবেন। ফার্স্ট 2 মান্থ হচ্ছে ইন্টেন্সিভ ফেজ, এখানে হচ্ছে এই কয়টা দিবেন, এবং কয়টা ট্যাবলেট দিবেন ডিপেন্ডিং অন দা ওয়েট। কন্টিনিউশন ফেজ 4 মান্থ, আপনি এটা দিবেন, ঠিক আছে? এবং অবশ্যই দেখেন আমি পাইরিজিনামাইড লিখেছি, থ্রু আউট ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে। যতদিন পর্যন্ত আইসোনিয়ারিস চলবে ততদিন পর্যন্ত পাইরিজিনামাইড চলবে। এর সাথে এটা বলবেন তো আমি পরীক্ষায় কিভাবে লিখতাম, এটা লিখতাম, এরপরে স্টেরয়েড লিখতাম, যে স্টেরয়েড আমি দিতে পারি যদি পেশেন্টের হচ্ছে এরকম ইয়ে থাকে, যদি কোনো সেরাস ক্যাভিটি ইনভলভমেন্ট থাকে কিংবা অ্যাডেনাল ক্যাভিটি থাকে তখন আমি স্টেরয়েড দিব, ঠিক আছে? সো ইউ ক্যান অ্যাড স্টেরয়েড হিয়ার অলসো। পরীক্ষার সময় আপনি কিন্তু টোটালটা লিখবেন না, আপনার সিমটম দেখে বুঝতে হবে এটা প্রাইমারি টিবি আর সেকেন্ডারি টিবি। সরি, প্রাইমারি তো হয় না, এটা হচ্ছে ক্যাটাগরি 1 নাকি ক্যাটাগরি 2। যদি ক্যাটাগরি 1 হয় আপনি এগুলো লেখারই দরকার নেই, ঠিক আছে? ক্যাটাগরি 1 হলে কিন্তু এগুলো লেখার দরকার নেই, আবার এগুলো লিখে ফেলেন না। ক্যাটাগরি 1 বলে এগুলো লেখার দরকার নেই, বাট ক্যাটাগরি 2 যদি কোনো হিস্ট্রি থাকে, পেশেন্ট 1 মাসের বেশি ট্রিটমেন্ট নিছে, আগে বা ট্রিটমেন্ট ফিল করছে, তখন আপনি এগুলো অ্যাড করতে পারেন। মেইনটেনেন্স, যেহেতু এই পেশেন্ট গুলা আলটিমেটলি কয়দিন পরেই তার হেপাটোটক্সিটি হতে পারে, এই জন্য পেশেন্টের কিছু ফলো আপ থাকা লাগে। হচ্ছে আর একটা ফলো আপ লাগে, সেটা হচ্ছে আগে আমি দেখছিলাম স্পুটাম পজিটিভ, এখন স্পুটাম নেগেটিভ হলো কিনা সেটা টেস্ট করা লাগে। যে কারণে 2 মান্থ 5 মান্থ 6 মান্থে টেস্ট করা লাগে তার স্পুটামটা পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে গেল কিনা। যদি দেখা যায় ট্রিটমেন্ট দেওয়ার পরে স্পুটাম পজিটিভ, তার মানে বুঝতে তার ট্রিটমেন্ট ফেল হয়ে গেছে, ঠিক আছে?
চেস্ট মানে একদম টোটাল ট্রিটমেন্ট শেষ হলে চেস্ট এক্সরে করবেন। আর আগে যে প্যাসিভ অপরচুনিটি ছিল এখন আর আছে কিনা সেটা দেখার জন্য। পেশেন্ট হচ্ছে ডটে, আমরা বলি যে ডট ট্রিটমেন্ট, রাইট? ডটস ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, মানে পেশেন্ট অবশ্যই ডাক্তারের সামনে এসে ওষুধ খাবে, মানে প্রতিদিন হসপিটালে যাবে ডাক্তারের সামনে বসে বসে ওষুধ খাবে। বাট এটা ঝামেলা না, এটা কে পারে, তখন পেশেন্ট অ্যাটলিস্ট 1 মাসে ওষুধ দেওয়া হয়, পেশেন্ট বাসা গিয়ে খাবে, সেটা পেশেন্টকে মানে ভালো মতো বলে দেওয়া হয় আর কি। কোনো পেশেন্ট যদি কোনো একটা ট্যাবলেট মিস করে নেক্সট ডে 2টা ট্যাবলেট খাবে, রাইট? ওকে। জেনারেল ম্যানেজমেন্ট, এই পেশেন্টের যেহেতু তার নিউট্রিশনের ঝামেলা ছিল, নিউট্রিশন কারেকশন করবেন, ভিটামিন সাপ্লিমেন্ট দিবেন, আইসোনিয়াজিড প্রিকশন অনেক সময় হচ্ছে সরি আইসোলেশন, আইসোলেশন মানে পেশেন্ট একজনের থেকে আরেকজনের থুতুর মধ্যে ছড়ায়, অনেক সময় পেশেন্ট একটু আইসোলেট করা রাখা যেতে পারে, স্মোকিং অ্যালকোহল বাদ দিবে, ঠিক আছে? এটা জেনারেল ম্যানেজমেন্ট। পেশেন্টের যে কারণে হয়েছিল, এইচআইভি থাকলে এইচআইভি ট্রিটমেন্ট করবে, ঠিক আছে? অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি করবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করবে, ম্যালনিউট্রিশ থাকলে সেগুলো ক্যালোরি সাপ্লিমেন্ট দেবে। পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে এই টিবি থেকে? পেশেন্ট হিমোপ্লাইসিস থাকতে পারে, যদি হয় তাহলে তার ট্রিটমেন্ট করা লাগবে। ফাইব্রোসিস হলে তার ট্রিটমেন্ট করা লাগবে। ক্যাভিটি হলে বা সেকেন্ডারি ওখানে অনেক সময় অ্যাসপারাজিলাস গ্রো করতে পারে, তার ট্রিটমেন্ট করবে। ব্রঙ্কাইটিস হলে সেক্ষেত্রে চেস্ট ফিজিওথেরাপি অ্যান্টিবায়োটিক এগুলো দিবে। তাহলে এগুলো লাংস এর কমপ্লিকেশন। এক্সট্রা পালমোনারি কমপ্লিকেশন হতে পারে, টিবি পেশেন্টের টিবি মেনিনজাইটিস, টিবি পেরিকার্ডিটিস, ইন্টেস্টিনাল টিবি, পট ডিজিজ হতে পারে, সেগুলো ট্রিটমেন্ট করা লাগবে, ঠিক আছে? ইন্টেস্টিনাল টিবির মোস্ট কমন সাইট কোনটা? ইন্টেস্টিনাল টিবির মোস্ট কমন সাইট কোনটা? এটা মনে করেন হচ্ছে আপনার স্টোমাক, এটা হচ্ছে ইন্টেস্টাইন, এটা বেশি ভালো হচ্ছে না, ওকে। এটা হচ্ছে ইন্টেস্টাইন, এটা কি? এটা হলো ডিউডেনাম, এটা হচ্ছে জেজুনাম, এটা আইলিয়াম। এই আইলিয়ামের পর এখান থেকে কি শুরু হয়? সিকাম শুরু হয়, রাইট? এখানে থাকে অ্যাপেন্ডিক্স। আমাদের জিআইটির মধ্যে সেকেন্ড ন্যারোয়েস্ট ন্যারো জায়গাটা হচ্ছে এই জায়গাটা, ন্যারো জায়গাটা হচ্ছে এইখানটায়। তাহলে দেখেন একটা টিবি যখন এরকম গোল্লাপ আস্তে 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 এখানে আটকে যাবে না, কারণ ইট ইজ সেকেন্ড ন্যারোয়েস্ট এরিয়া, ঠিক আছে? যে কারণে ম্যাক্সিমাম টিবি গুলো হয় কোথায়? এই যে ইলিওসিকাল জাংশনের এখানে হয়, ইলিওসিকাল জাংশনের এখানে হয়, ঠিক আছে? কারণ ইট ইজ দ্য সেকেন্ড ন্যারোয়েস্ট পার্ট ইন আওয়ার জিআই ট্র্যাক্ট। ওকে, তাহলে এটা হলো মোস্ট কমন সাইট ফর ইন্টেস্টিনাল টিবি। তাহলে এগুলো হলে আলটিমেটলি সেগুলো ট্রিটমেন্ট করবেন। হুম, এখন আসেন ট্রিটমেন্ট কমপ্লিকেশন যদি হয়, আপনি যে ওষুধগুলো দিচ্ছেন সেখান থেকে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, হেপাটাইটিস হতে পারে, এই ড্রাগগুলো হেপাটাইটিস করতে পারে। আমরা বলছিলাম ইথামবিউটাল বাদে বাকি 3টে হেপাটাইটিস করতে পারে। তাহলে যদি কোনো পেশেন্টের হেপাটাইটিস হয়, স্টপ ড্রাগ। ওকে, পরীক্ষার সময় এটা না লিখলেও চলবে, ফিফথ ইয়ারদের জন্য এটা না লিখলেও চলবে, বাট যখন ভাইভাতে তো বলার একটা আর্টের উপর নির্ভর করবে, তখন আপনি এভাবে বলতে পারেন, বাট রিটেন এটা লেখার দরকার নেই। রিটেন অ্যাকচুয়ালি জানতে চায় শুধুমাত্র আপনি ওই পেশেন্টের কি কি ম্যানেজ করবেন, তার ট্রিটমেন্ট রিলেটেড ম্যানেজমেন্ট নর্মালি তারা শুনতে চায় না। ওকে, মানে একটু ওষুধ মানে লেখাটা বড় হয়ে যেতে পারে আর কি, তবে অবশ্যই ফলো আপ লিখবেন। তাহলে এই ড্রাগ গুলো যদি হেপাটাইটিস করে, তাহলে আপনি এগুলো যদি বাইসেস কোনো পেশেন্ট হেপাটাইটিস ডেভেলপ করে, তার অল ড্রাগ অফ করতে হবে, লিভার ফাংশন কি অবস্থা দেখতে হবে, পেশেন্ট নন হেপাটোটক্সিক ড্রাগ দ্বারা শুরু করতে হবে। অপটিক নিউরাইটিস বা ইথামবিউটাল যদি হয়, ইথামবিউটাল অফ করতে হবে, পেশেন্ট অপথলমোলজি রেফারেল নিতে হবে। পেরিফেরাল নিউরোপ্যাথি হলে পাইরিজিনামাইডের ডোজ বাড়াইতে হবে, ডোজ কিন্তু আপনি শুরু করেছিলেন, ডোজ বাড়াইতে হবে। গাউট হলে এই হচ্ছে অ্যালোপিরিনাল অ্যাড করতে হবে, যাতে ইউরিক অ্যাসিড মেটাবলিজম করে ফেলে। ফুল লাইক সিমটম যদি রিফাম্বিসিন করে, তাহলে রিফাম্বিসিন অফ করে অন্য ড্রাগে যাইতে হবে। হিয়ারিং লস আলটিমেটলি আমরা ইউজ করি, যদি হিয়ারিং লস হয় তাহলে অ্যাকচুয়ালি ইএনটির একটা কনসালটেশন নিতে হবে। সো ইটস এ ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট কমপ্লিকেশন, রাইট? এখন মনিটরিং, পেশেন্টের ওই যে 2 মাস 5 মাস 6 মাস পর পর ফলোআপে থাকতে হবে, চেস্ট এক্সরে করতে হবে, লিভার ফাংশন করতে হবে, রেনাল ফাংশন করতে হবে, ইসিজি করতে হবে। ইটস মনিটরিং এন্ড ফলো আপ। এই যে ডটস কি সেটা বলেছি, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। ওকে, প্রিভেনশন স্ট্র্যাটেজি, প্রিভেনশনটা একটু লিখবেন। আহ যদি পেশেন্ট অলরেডি বলা থাকে এরকম যে একটা পেশেন্ট অলরেডি টিবি, তার ক্ষেত্রে তো আপনি এটা বলতে পারবেন না। পেশেন্টের জন্মের সময় বিসিজি ভ্যাকসিন দিতে হবে, আর্লি কেস খুঁজে বের করা, কন্টা মানে সেগুলো চেক করা। যারা হাই রিস্ক গ্রুপ, যাদের এইচআইভি আছে, ডায়াবেটিক্স আছে, কিংবা যারা ম্যালনারিস্ক, তাদের ক্ষেত্রে এই মন্টোক্স এবং হচ্ছে ইগা টেস্ট করে টিবি আছে কিনা সেটা খুঁজে বের করা। পেশেন্ট কোথায় থাকে, সেখানে যথেষ্ট ভেন্টিলেশন আছে কিনা, নাকি ওভার কাটিং, সেগুলো খুঁজে বের করা, ঠিক আছে? ডটস এর ব্যাপারে আপনি জানেন, এগুলো নিয়ে কথা বলবো না। মাল্টিট্র্যাক কি সেটা কথা বলা হয়েছে, এমডিআর এক্সডিআর বলা হয়েছে। ওকে, এখানে আরেকটা ব্যাপার, এটা দিয়ে মনে হয় আমাদের শেষ, সেটা হচ্ছে টিবি অ্যান্ড ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমরা কিভাবে আলাদা করি, কারণ অলমোস্ট সিমটম সেম।
বলেছিলাম টিবি পেশেন্টের ক্ষেত্রে নাইট সুইচটা থাকে থাকে যেটা টিবি পেশেন্ট ম্যালিগনেন্সি পেশেন্টের থাকে না। এনইএস এটা একটু ওল্ডার এজে হবে। এটা স্মোকিং হিস্ট্রি নট নেসেসারি বাট ইট স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং। এটা নাইট সুইচ থাকে, এখানে থাকে না। ওকে, ইটস একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ক্রনিক কফ দুইটা ক্ষেত্রে থাকতে পারে। স্পুটাম, এটা যদি এখানে স্পুটামটা আসে নর্মালি ব্লাড মিক্স থাকে, এটা স্পুটাম ব্লাড মিক্স থাকে ব্যাপারটা এরকম না। ওয়েট লস থাকে, অ্যাপেটাইটও যায়। এটা আলটিমেটলি দুটা ক্ষেত্রে এটা কমন। এখানে ক্লাবিং থাকে না, এখানে ক্লাবিং থাকতে পারে। এখানে কনসিডারেশন ক্যাভিটেশন, ওকে, এগুলোতে আলটিমেটলি পার্থক্য করতে পারবেন না আপনি। এখানে মাসলেশন থাকবে, এটা হচ্ছে আপার লোব ক্যাভিটেশন থাকবে। ঠিক আছে, সেটা মোটামুটি আপনার টিবি অ্যান্ড কার্সিনোমার ক্ষেত্রে পার্থক্য। ওকে, সো নেক্সট দিন আমরা কার্সিনোমা পড়বো, সাথে আরো দুই একটা টপিক থাকবে সেটা পড়বো আর কি। সো ওভারঅল টিবি নিয়ে এনি কোয়েশ্চেন ফ্রম হিয়ার? নো কোয়েশ্চেন, রাইট? চলুন এটা নিয়ে একটু সামারি করে দেন আমরা আজকে শেষ করবো। ওকে, সো ওভারঅল সামারি ফিফথ ইয়ারদের জন্য, একটা টিবি পেশেন্টের অ্যাটলিস্ট কয়েকটা হিস্ট্রি মনে রাখবেন। হিস্ট্রি থেকে কি কি মনে রাখবেন? হিস্ট্রি থেকে মনে রাখবেন একটা পেশেন্টের ক্রনিক কাফ হয়, দ্যাট ইজ ক্রনিক এন্ড ড্রাই। একটা পেশেন্টের খুবই স্ট্রং কথা, সেটা হচ্ছে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার এবং হচ্ছে রাতে ঘাম হবে। এই সামারি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি সব ভুলে যাবেন, বাট এই সামারি পেজটা দিয়ে আপনি ফিফথ ইয়ারে সার্ভাইভ করে ফেলতে পারবেন। ঠিক আছে, নাইট সুইচ থাকবে, পেশেন্টের ওয়েট লস থাকবে। ওয়েট লস অনেক সময় নাও থাকতে পারে, ঠিক আছে, ওয়েট লস থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে। হিস্ট্রিতে এই চারটা কথা মনে রাখবেন। এবং আরো হিস্ট্রিতে পেশেন্টের ওভার ক্রাউডিং এরিয়া থাকে না কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি কারোর কোনো কন্ট্যাক্টে গেছিল কিনা, এরকম কথাবার্তা থাকবে আর কি। ঠিক আছে, ওকে 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 ওকে। ইনভেস্টিগেশন আপনি এখানে খুব বেশি কিছু পাবেন না। সরি, ইনভেস্টিগেশন বলতেছি, এক্সামিনেশন। এক্সামিনেশন আপনি এনিমিয়া পেতে পারেন, তারপরে হচ্ছে এনিমিয়া পেতে পারেন, সাথে কিছু টেম্পারেচার রাইস্টেস পাইতে পারেন, ওগুলো আপনি ওখান থেকে আসবে। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি লাংসে এরকম কোন একটা কনসিডারেশন বা কিছু থাকে তাহলে ওই ওই লেভেলের এগুলো পাবেন। ওকে, এখন সেই ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে অবশ্যই অবশ্যই স্পুটাম আর এএফবি, মানে স্পুটামের পরীক্ষাগুলো অবশ্যই লিখতে হবে, স্পেশালি চেস্ট এক্সরে। মানে একটা হচ্ছে ইয়ে, মানে স্পুটাম হবে এএফবি, এটা আরেকটা হলো জিন এক্সপার্ট। ওকে, কালচার নর্মাল আমরা করি না। এরপর হলো এরপর হলো চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে। এছাড়া এমটি, ইগ্রা। ওভারঅল এইটা কয়টা টেস্ট কথা অবশ্যই মনে রাখতে হবে। আর আসলে যদি পুলার ফ্লুইড ট্রিটমেন্ট, সেক্ষেত্রে এডিএল লেভেলটা কি। ইনভেস্টিগেশন এই কটা আপনি যায় না বল, মানে আপনি কিচ্ছু পারেন না, আপনি কিচ্ছু পারেন না, আপনার পরীক্ষার সময় মাত্র 2 মিনিট টাইম আছে। এই 2 মিনিটে আপনি কিভাবে একটা অ্যান্সার লিখবেন? ঠিক আছে, ইনভেস্টিগেশন এগুলো করবেন। আর ম্যানেজমেন্ট বললো না 2 মিনিট টাইম আছে, ঠিক আছে, তখন কি করবেন? এইভাবে লিখবেন যে কন্টিনিউশন ফেজ, একটা হচ্ছে মেইনটেনেন্স, সরি, একটা ইনিশিয়াল ফেজ, রাইট, একটা হচ্ছে কন্টিনিউশন ফেজ। তাহলে ইনিশিয়াল ফেজ এভাবে লিখবেন যে 4 FDC 2 মান্থ, 2 FDC 4 মান্থ। অবশ্যই লিখবেন যে দিস ইজ এ কেস অফ ক্যাটাগরি 1 এবং উইথ ভিটামিন B6, টোটাল 6 মান্থ। যদি ওয়েট মানে ইয়ে বলা থাকে তাহলে কয়টা ট্যাবলেট সেটা ব্র্যাকেটে লিখে দিবেন, সেটা 3টা ট্যাবলেট নাকি কয়টা ট্যাবলেট সেটা লিখে দিবেন। ওকে,
সো ইট ইজ টিবির ম্যানেজমেন্ট। বহুত কিছু পড়িয়েছে, এটা অ্যাকচুয়ালি সামারি। ঠিক আছে, সো এই সামারি না থাকলে ব্রেন মনে রাখবেন অনেক কিছু। সো আমি আপনাকে অনেক কিছু শিখাইলাম, আলটিমেটলি কিছুই আপনার মাথায় নাই, তাহলে তো হবে না। সো আপনি সব ভুলে যান, পরীক্ষায় জাস্ট আপনার পাস মার্ক দরকার। অ্যাটলিস্ট এই যে 5টা 6টা লাইন মনে রাখবেন। ঠিক আছে, এবং এর সাথে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। এনটিটিভি সাইড এফেক্ট গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এনটিটিভি সাইড এফেক্ট গুলো। ঠিক আছে, এছাড়া আমরা যেগুলো ভাইভাতে দেখা আসছে যে এমডিআর টিভি, এক্সডিআর টিভি, এগুলো অনেক সময় আসে, ভাইভাতে জিজ্ঞাসা করে, সেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, সো এনি কোয়েশ্চেন from our topics, from মানে anything from any question from TV, or any question from respective system, না থাকলে আমরা শেষ করবো। হ্যাঁ, একটা প্রশ্ন আছে। হুম, ভাই বলেন। হ্যাঁ, একটা টিবি পেশেন্ট, সে 2 মাস ট্রিটমেন্ট নিল, ইনিশিয়েটিভ ফেজটা কমপ্লিট করলো, এখন তার হঠাৎ ওয়েট গেইন করছে, এখন ক্লিনিক একটা ফিজিশিয়ান বলেছে আর কন্টিনিউ করা লাগবে না, তাহলে সে কি তার কন্টিনিউশন ফেজ কি চলতে থাকবে নাকি এটা আবার রিকারেন্ট হবে? মানে কি, কোন ফিজিশিয়ান বলছে যে করা লাগবে না? এটা তো অবশ্যই 6 মান্থ কমপ্লিট করতে হবে। ওয়েট গেইন হচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে সে পুরোপুরি হিল হয়ে গেছে। অবশ্যই 6 মান্থ কন্টিনিউ করা লাগবে, নাহলে এখন রিকারেন্ট হওয়ার চান্স। রিকারেন্ট হওয়ার চান্স বেশি তাহলে? ইয়েস, না হতে পারে, নাও হতে পারে। আল্লাহ চাইলে ওটা দিয়ে ভালো হয়ে যেতে পারে, বাট রিকারেন্স হওয়ার চান্স বেশি থাকবে। ওকে ভাই, থ্যাংক ইউ। টিবি ট্রিটমেন্ট অবশ্যই 6 মান্থ, অবশ্যই 6 মান্থ, কম বেশি করার সুযোগ নাই। ঠিক আছে, বেশি করার সুযোগ আছে, ওকে 6 মাসের জায়গায় 7 মাস খেলে, বাট কমানোর সুযোগ নাই আর কি। ঠিক আছে, আমরা তাহলে শেষ করি আজকে। আসসালামু আলাইকুম।